তো দেখ, চ্যাপ্টার চলছে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে। প্রথমে আহ, তোদের যে বই আছে ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে দেখলাম ওরা তিনটে পার্ট দিয়েছে, তিনটে পার্ট, বইটা তিনটে পার্ট দিয়েছে। প্রথম পার্টটা কমপ্লিট করে তার এমসিকিউ করেছে। এখন আমরা সেকেন্ড পার্ট মানে এই পার্টে কি করব, ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানবো, ডিটেলসে জানবো যে ন্যাশনাল ইনকাম জিনিসটা কি হতে নেই, ন্যাশনাল ইনকাম সম্পর্কে কি ওইটা পুরো ভালো করে জানবো। ও, ওর মধ্যে কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে সেইগুলো পড়বো, ঠিক আছে। আর এরপরে যেটা আরেকটা আছে, বললাম তিনটে পার্টে ভাগ করেছি। লাস্ট পার্টে আছে ন্যাশনাল ইনকাম, মানে একটা দেশের ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কতগুলো মেথড আছে ওইগুলো পড়ব। তো আগে একটু পড়ি ন্যাশনাল ইনকাম জিনিসটা। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জাতীয় আয়। আমি একটা এক্সাম্পল বলছি, যে উদাহরণগুলো বলছি। ধর আমি যে এখন পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, মাস শেষ হবে, ওদের থেকে যে ফিসটা নেবো, ওটা ওটা তো আমি একটা ইনকাম করছি, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে, ঠিক আছে। আজকে তোদের বাবা বাবা বা মা যে কেউ যদি চাকরি করে বা কেউ ধর ব্যবসা করছে, করে চাকরি বা ব্যবসা করে ধর কোনো ইনকাম করলো, ওটা ন্যাশনাল ইনকাম বললাম। আজকে ধর বাড়িতে ধর বাবা ধর একটা কোনো বিজনেস করছে, ধর কোনো একটা দোকান খুলেছে, ধর কোনো একটা গার্মেন্টস এর দোকান খুলেছে, তো গার্মেন্টস এর দোকান খুলেছে, দোকানে কাস্টমার আসছে, তাদের থেকে গার্মেন্টস গুলো বেরছে, জামা কাপড় গুলো বেরছে, তাদের থেকে টাকা পাচ্ছে, টাকা পেয়ে ইনকাম হচ্ছে ন্যাশনাল। তাই তো। ন্যাশনাল ইনকাম মানে কি? ন্যাশনাল ইনকাম মানে কি, তুই কাজ করে যে টাকাটা কামাচ্ছিস, কাজ করে। এবার ধর একটা উদাহরণ, স্যার মা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায়, এটা কি ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে? না, এটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না। তো ন্যাশনাল ইনকাম বলতে গেলে কি বোঝে? ফ্যাক্ট, একটা ইংলিশে কথা হয়, আগের ক্লাসে পড়িয়েছিলাম, ট্রান্সফার ইনকাম আর ফ্যাক্টর ইনকাম। ট্রান্সফার ইনকাম কোনটা? লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা, পেনশন ভাতা, ঠিক আছে। বুঝতে পেরেছো? বিভিন্ন রকমের। তারপর কি বলে, এই তোর 11-এ যখন উঠলি, ফোন কেনার জন্য একটা টাকা দিয়েছিল, কি যুবশ্রী বলে, যুবশ্রী প্রকল্প। তারপর মেয়েদের কন্যাশ্রী প্রকল্প পাওয়া যায়। তারপর যে সমস্ত বিভিন্ন রকম স্কলারশিপ পাওয়া যায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ। তাহলে এই যে টাকাগুলো পাচ্ছি, এটা তো তোর একটা ইনকাম হচ্ছে। কিন্তু এর বদলে তোকে কি কিছু দিতে হচ্ছে? কোনো কাজ করতে হচ্ছে তোর? না, কোনো কাজ করতে হচ্ছে না। বললাম, বুঝতে পারছি যে যারা তার পেনশন যারা পায়, যারা তার বিধবা মানুষ বিধবা ভাতা পায়, তো ওরা তো ফ্রিতেই টাকা পায়, ওর বদলে কাউকে কিছু দিতে হচ্ছে না। এইগুলোকে কি বলে? এইগুলোকে ট্রান্সফার ইনকাম বলে। ট্রান্সফার ইনকাম বলে। ট্রান্সফার ইনকাম কাকে বলে এটাও জেনে রাখে, যে তুই পাবি, তার বদলে তোকে কিছু দিতে হবে। কোনো কিছু পেলি, তার বদলে কিছু দিতে হলো, ঠিক আছে, তাকে বলে ট্রান্সফার ইনকাম। আর একটা ইনকাম ফ্যাক্টর ইনকাম। এই যে আমি তোকে পড়াচ্ছি পড়াচ্ছি বলে তুই টাকাটা দিচ্ছিস, এটাকে কি বলা হয়? ফ্যাক্টর ইনকাম, ঠিক আছে। বাড়িতে ধর বাবা মা যারা কাজকর্ম করে, তো তো কাজ করে বলে টাকাটা কামাতে পারছে, ঠিক আছে। তো এটাকে ফ্যাক্টর ইনকাম। তো বলছি, আমাদের পরিষ্কারভাবে বলা আছে, ফ্যাক্টর ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে আসে, মানে জাতীয় আয়ের মধ্যে কোন আয় আসে? ফ্যাক্টর আয় আসে। কিন্তু ট্রান্সফার ইনকাম দিতে পারে, যে এগুলো জানতে হবে যে ফ্যাক্টর ইনকাম ন্যাশনাল ইনকামের মধ্যে আসে, কিন্তু ট্রান্সফার ইনকাম আসে না। কারণটা বুঝতে পারলে কেন কোনটা আসে না? আচ্ছা, এখানে কি লিখেছে একটু পড়ি। বলছে মানি ভ্যালু, ন্যাশনাল ইনকাম যখনই বলে মানি ভ্যালু, মানি মানি মানে মানে জানিস তো, মানি ভ্যালু, মানি ভ্যালু, বা অনেকে মানি ভ্যালু না বলে মার্কেট ভ্যালু বলে, মার্কেট ভ্যালু বা মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস বাই আ কান্ট্রি। সমস্ত লাইনের মানে প্রডিউস বাই আ কান্ট্রি ডিউরিং ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এক বছরে, এক বছরে ডিউরিং ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ার মানে এক বছর, একটা বছরে, ঠিক আছে। কান্ট্রি মানে আমার দেশ ভারতবর্ষ, ঠিক আছে, আমার দেশ ভারতবর্ষ যে গুডস আর সার্ভিস যে প্রডিউস করছে, কোন গুডস? ফাইনাল গুডস। ফাইনাল গুডস মানে ফাইনাল গুডস। আজকে আমার দেশ ভারতবর্ষ এক বছরে, এক বছরে যে ফাইনাল গুডস আর সার্ভিস যে প্রডিউস করছে, তার মানি ভ্যালুকে বলা হয় ন্যাশনাল ইনকাম। ব্যাপারটা বুঝতে পারলি? আজকে ধর আমার দেশ ভারতবর্ষ প্রচুর জিনিস তৈরি করে, প্রচুর গুডস তৈরি করে, সারা দেশ প্রচুর জিনিস তৈরি করে সার্ভিস তৈরি, সার্ভিস যে আমি পড়াচ্ছি তো সার্ভিস, ঠিক আছে। তো তো গুডস প্রডিউস করুক বা সার্ভিস প্রডিউস করুক, ফাইনাল ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করছে আমার দেশ ভারতবর্ষ এক বছরে, তার মানি ভ্যালুকে বলা হয়, তার টোটাল ভ্যালুটাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল ইনকাম। কিছুক্ষণ করতে গিয়ে বললাম ন্যাশনাল ইনকাম মধ্যে কি আসে আর কি আসে না। ট্রান্সফার ইনকাম আসে না, আর ফ্যাক্টর ইনকাম আসে। ট্রান্সফার ইনকাম আসে না, ফ্যাক্টর ইনকাম আসে। আচ্ছা, ফিনান্সিয়াল ইয়ার বলতে তোরা অ্যাকাউন্টস করেছি জানিস, ট্যাক্সেও করেছি। ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বোঝায়? আমাদের ইয়ারটা দু রকম, একটা ক্যালেন্ডার ইয়ার থেকে, ক্যালেন্ডার ইয়ারটাকে কি বলে? জানুয়ারি থেকে ডিসেম্বর। ক্যালেন্ডার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর। আর ব্যাংকে যে কাজ করবে কোন হয়? এপ্রিল মাস থেকে মার্চ মাস অবধি। ফার্স্ট এপ্রিল থেকে শুরু হয়ে মার্চ মাসের 31 তারিখে শেষ হয়। এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইয়ার মানে
1 এপ্রিল থেকে শুরু হয় 31 মার্চ। এনআই কে ন্যাশনাল ইনকামকে ছোট করলে বেরোয় কে এনআই, ঠিক আছে। তো এনআই এর ভ্যালুটা যে ক্যালকুলেট করা টাকাতে, মূল্যে ক্যালকুলেট করা, মূল্য, ঠিক আছে। কি বললাম, এনআই এর ভ্যালুটা ক্যালকুলেট করা কিসে, মূল্য, মানিতে। আচ্ছা, এই ন্যাশনাল ইনকামের মধ্যে কোন কোন জিনিস থাকে আর কোন কোন জিনিস থাকে না সেটা লিখছি। বলছে ন্যাশনাল ইনকামের মধ্যে কি কি জিনিস ইনক্লুড থাকে, ওয়েজেস। এই যে আমাদের দেশে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, তারপর টাকা কামাচ্ছে, ওরা ন্যাশনাল ইনকামের মধ্যে করে না। আজকে আমাদের দেশে যত ওয়ার্কার আছে কাজ করছে, ওরা কাজ করছে, তার বদলে টাকাটা পাচ্ছে, এটা ন্যাশনাল ইনকাম। আজকে আমাকে যদি বলা হয় আমার দেশের ন্যাশনাল ইনকাম কত, তুই কাজ করে যে টাকাটা কামালি, আমি কাজ করে যে টাকাটা কামালাম, তুই কাজ করে যে টাকাটা কামালি, মানে সবাই আমাদের ভারতবর্ষে যত লোক আছে কাজ করে যত টাকা কামালো, ওই টোটাল কামানো টাকা যোগ করলে ন্যাশনাল। কি বললাম বুঝতে পারলি? এই তো বাবা, কাকা, জ্যাঠা, মামা, মামি, মানে এরকম যত লোক আছে, কেউ না কেউ তো টাকা পয়সা মানে কাজ করছে, তো কাজ করে টাকা পয়সাটা কামাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, কি বলছে, এর মধ্যে কি কি থাকবে, ওয়েজেস থাকবে, ওয়ার্কাররা কাজ করছে, টাকা কামাচ্ছে, ওয়েজেস। তো বলছে ইন্টারেস্ট মানে জানিস তো, সুদ, ঠিক আছে, ইন্টারেস্ট মানে সুদ। রেন্ট মানে কি, ভাড়া। প্রফিট মানে কি, মুনাফা, লাভ। রিসিভ বাই ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো ফ্যাক্টর অফ প্রোডাকশন তোরা শুনেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পড়েছিল যে প্রোডাকশনে আমাদের 4টে ফ্যাক্টর থাকে। প্রোডাকশন করতে গেলে 4টে জিনিস লাগে, কি কি লাগে বল, জমি, শ্রম, মূলধন, সম্পদ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর, ঠিক আছে। যে এইগুলোকে বলে ফ্যাক্টর অফ প্রোডাকশনের ফ্যাক্টর। আমার লাগে কি লাগে, দেখ লিখেছি, লেবার লাগে, ক্যাপিটাল লাগে, ল্যান্ড লাগে, আর এন্টারপ্রেনিউর। 4টে লিখেছি তো, দেখ, লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, আর হচ্ছে এন্টারপ্রেনিউর। 4টে জিনিস লাগে, ঠিক আছে, এই 4টে জিনিস লাগে। তো লেবার, যে আমার লেবারদের থেকে কি পাই, লেবাররা কি পায়, ধর ফ্যাক্টরি যখন প্রোডাকশন হচ্ছে তখন লেবার নিয়ে আসলাম, লেবারদের থেকে কি পেমেন্ট করতে হয়, ওয়েজেস, ঠিক আছে। যারা আমার ব্যবসা করার সময় মালিক যে ব্যবসাকে ক্যাপিটাল দেয়, তার বদলে মালিককে কি দেয়, ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে, ইন্টারেস্ট দিতে হয়, ক্যাপিটাল বদলে ইন্টারেস্ট দিতে হয়। ল্যান্ড, জমির বদলে কি দেওয়া হয়, ভাড়া, রেন্ট দেওয়া হয়। আর এন্টারপ্রেনিউর থেকে কি পাওয়া যায়, তাই বলেছি এর মধ্যে কি কি ইনপুট থাকে, ওয়েজেস, ইন্টারেস্ট, রেন্ট, প্রফিট, ঠিক আছে। রিসিভ বাই ফ্যাক্টর অফ প্রোডাকশন লাইক লেবার, ক্যাপিটাল, ল্যান্ড, এন্টারপ্রেনিউরশিপ অফ এ নেশন। নেশন মানে দেশের কথা বলা হচ্ছে। এবার বলছে দ্য টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস বাই নর্মাল রেসিডেন্ট ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার আফটার অ্যাডজাস্টিং ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এই যে আমি বললাম না, আমার দেশে যে টোটাল যে গুডস আর সার্ভিস প্রডিউস হবে তার ফাইনাল ভ্যালু, যে আমার দেশে যে ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস হবে তার যে টোটাল ভ্যালুটা, ঠিক আছে, ওই টোটাল ভ্যালুটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে, কিন্তু ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর, মানে অবচয় বাদ দেওয়ার, ঠিক আছে, অবচয় বাদ দেওয়ার পর। আর এটা কে প্রডিউস করবে, নর্মাল রেসিডেন্ট মানে বুঝতেই পারছিস, এই যে যেমন আমি ভারতবর্ষের রেসিডেন্ট, ঠিক আছে, রেসিডেন্ট যারা ভারতবর্ষে বসবাস করে, রেসিডেন্ট, নর্মাল রেসিডেন্ট। আচ্ছা, এবার বলছে কি, এখানে কি বলছে, ইট ইজ নেট ন্যাশনাল। আচ্ছা, এই ন্যাশনাল ইনকামের আরেকটা নাম আছে, এই নামটা করতে হবে, ন্যাশনাল ইনকামকে কখনো কখনো এই নামটাও বলা হয় এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। কি বললাম, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এন ফর নেট, আবার এন ফর ন্যাশনাল, পি ফর প্রোডাক্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। তাহলে আমাকে যদি কখনো জিজ্ঞাসা করে ন্যাশনাল ইনকাম আরো একটা নাম আছে, ওই নামটা কি, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে তো। আচ্ছা, এর মধ্যে কি কি ইনক্লুড থাকে না ন্যাশনাল ইনকামের মধ্যে, লিখেছি আমি, ট্যাক্স ইনক্লুড থাকে না, ডেপ্রিসিয়েশন ইনক্লুড থাকে না, যে বললাম ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, আর নন ফ্যাক্টর ইনপুট, এগুলো ইনক্লুড থাকে। নন ফ্যাক্টর ইনপুট মানে কি, ধর প্রোডাকশন করতে যে জিনিসগুলো লাগে, প্রোডাকশন করতে নন ফ্যাক্টর ইনপুট, ঠিক আছে, নন ফ্যাক্টর ইনপুট ফর এক্সাম্পল বলতে র মেটেরিয়াল, কাঁচামাল, লেবার, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, ইট হেল্পফুল ডিটারমাইনিং দ্য প্রোগ্রেস অফ কান্ট্রি। এই ন্যাশনাল ইনকাম আমাদের কি সাহায্য করে, দেশ কতটা উন্নতির পথে এগোচ্ছে এটা আমাকে সাহায্য করে, যে ন্যাশনাল ইনকাম বলছে এটা সাহায্য করে ডিটারমাইনিং দ্য প্রোগ্রেস অফ কান্ট্রির প্রোগ্রেসটা, কান্ট্রি কতটা প্রোগ্রেস করেছে, আজকে আমার দেশ কতটা উন্নতি করেছে, ঠিক আছে, সেটা ডিটারমাইন করতে সাহায্য করবে কে, ন্যাশনাল ইনকাম। এবার এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ মারাত্মক দেয়, এই কোশ্চেনটা দিতেই পারে, বলবে যে আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মানে কে তৈরি করে, আমাদের দেশে ন্যাশনাল ইনকাম কারা তৈরি করে, সিএস এটাই করতে হবে। তো ন্যাশনাল ইনকাম, তাহলে ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেট করে,
ন্যাশনাল ইনকাম কে ক্যালকুলেট করে? সিএসও, ঠিক আছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে তো। আচ্ছা, তারপর কি লেখা আছে এখানে? ফার্স্ট অ্যাটেম্প টু ক্যালকুলেট, মানে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার প্রথম চেষ্টা কে করেছিল? কে ফার্স্ট অ্যাটেম্প নিয়েছিল ভারতবর্ষে? এই যে, এই দেখ, 1867 থেকে 1868 সালে কে? দাদাভাই নৌরোজি, ঠিক আছে, কে অ্যাটেম্প নিয়েছিল। আচ্ছা, তারপরে লাস্ট পড়বো ন্যাশনাল ইনকাম সম্পর্কে। ন্যাশনাল ইনকাম ফর্মুলা পড়ো, ফর্মুলা। যদি কখনো অঙ্ক দেয় ন্যাশনাল ইনকাম পুরো ফর্মুলা জানতে হবে। কি প্রথমে লেখা আছে? কি সি, কি লেখা আছে? সি। সি মানে কি? সি মানে কনজাম্পশন, সি মানে কনজাম্পশন, ঠিক আছে। কনজাম্পশনের জন্য যদি কোনো খরচা করা হয়, ঠিক আছে, যেমন ধর আজকে আমার বাড়িতে চাল ডাল তেল নুন কিনতে হচ্ছে, বা আমি একটা মোবাইল ফোন কিনলাম, গাড়ি কিনলাম, এর জন্য যে খরচা করছে, ঠিক আছে, কনজাম্পশন করার জন্য খরচা করা, তাকে বলে কনজাম্পশন এক্সপেন্ডিচার। জি, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকার যদি কোনো খরচা করে, ঠিক আছে, তাকে বলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তুই একটা ফ্যাক্টরি খুলেছিস, ফ্যাক্টরি থেকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, প্রোডাকশন কমে গিয়ে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। স্যার এই এক্স মাইনাস এম মানে কি? আগেও বলেছে, আগের ক্লাসে বলেছিলাম। এক্স মাইনাস এম মানে কি? এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, রপ্তানি করা। এম মানে ইম্পোর্ট, মানে আমদানি করা, মানে রপ্তানি থেকে আমদানি বাদ দিলে যেটা করে থাকে তাকে বলে নেট এক্সপোর্ট, ঠিক আছে। আর এনএফআইএ, এনএফআইএ মানে কি? এনএফআইএ মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে যে টাকাটা নিয়ে আসা হচ্ছে। ধর আজকে আমাদের দেশে এই খেলা হচ্ছে, কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে গেল, টি20 ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে গেল। খেলতে গেছিল কোথায়? ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ, দুটো দেশ মিলে খেলা হয়েছিল। তার মানে কি আমাদের দেশের প্লেয়াররা, মানে আমাদের দেশের প্লেয়াররা যারা সমস্ত বড় বড় যারা প্লেয়ার ছিল, খেললো টি20 ওয়ার্ল্ড কাপ, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, ওরা খেলতে গেছিল, ওরা বিদেশে গেছিল খেলতে। খেলে ওই দেশে টাকা কামালো, টাকা কামিয়ে নিয়ে আসলো তো এই দেশে। টাকা কামিয়ে তো ওই দেশ থেকে এই দেশে নিয়ে আসলো। কি বললো? বলছে টাকা কামিয়ে বিদেশ থেকে এই দেশে নিয়ে আসলো। মানে বিদেশ থেকে কত টাকা আসলো, ঠিক আছে, বিদেশ থেকে যে টাকাটা আসলো। এবার এমন হতে পারে আমাদের দেশে, ধর এই এখন আইপিএল খেলা চলছে, বিদেশ থেকে অনেক প্লেয়ার খেলতে এসছে, ওরা তো আমার দেশ থেকে টাকা নিয়ে চলে যাবে, আমার দেশ থেকে টাকা নিয়ে চলে যাবে। নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড কাকে বলে? বিদেশ থেকে যেটা আসলো আবার এই দেশ থেকে চলে গেল, ঠিক আছে, বিদেশ থেকে ঢুকলো। বুঝতে পারছিস তো? ধর টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেল, তো খেলতে গেল না, কত মানুষ তো বাইরে যায়, সেটা কত মানুষ তো বাইরে খেলতে যায়। তাহলে ওই বিদেশে, বিদেশে গিয়ে টাকা কামানো, টাকা কামিয়ে কোথায় নিয়ে আসে? ওকে ওই দেশে রেখে দিয়ে এই দেশে নিয়ে চলে আসে। বা ধর তোর ফ্যামিলির মধ্যে থাকতে পারে, বা আশেপাশে তোর বেশি থাকতে পারে, দেখবি পড়াশোনা করেছে, ভালো চাকরি বাকরি করে বিদেশে চলে গেছে, ইউএসএ তে গিয়ে চাকরি করছে, কানাডায় গিয়ে চাকরি করছে, ঠিক আছে, অস্ট্রেলিয়ায় গিয়ে চাকরি করছে। তার মানে কি চাকরি করছে, তো চাকরি করে যে টাকাটা কামালো সেই টাকাটা আমার দেশে পাঠায়, বাড়িতে লোকজন আছে, বাড়িতে পাঠায়, তো বিদেশ থেকে টাকা আসছে, ঠিক আছে। আবার ধর এই আমার দেশে ধর কেউ ব্যবসা করছে, বিদেশ থেকে কেউ কোনো লোক এসে এখানে একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে। কত মানুষ, কত অনেক বিদেশি কোম্পানি এসে আছে আমাদের এখানে এসে ফ্যাক্টরি খুলেছে, ঠিক আছে। ফ্যাক্টরি খুলে ও টাকা কামানো, টাকা কামিয়ে কোথায় দিয়ে গেল? ও ওর দেশে নিয়ে চলে যাচ্ছে, বুঝলেন তো? বিদেশ থেকে আসবে, তার বিদেশ থেকে 100 টাকা আসবে, আবার আমার দেশ থেকে কত বেরিয়ে 80 টাকা বেরিয়ে, ঠিক আছে, কত টাকা হলো নেট? 20 টাকা। এটাকে বলে নেট ফ্যাক্টর ইনকাম হবে আমার, বুঝে গেল? এই টার্মগুলো তোকে জানতে হবে। বাংলাগুলো খুব কঠিন বাংলা, ওই জন্য পরে বাংলা আগে এগুলো জেনে রাখলে কি তোর এমসিকিউ তো করতে খুব সুবিধা হবে। তারপর বাংলা বই এগুলো পড়বে। একটা ছোট্ট একটা অঙ্ক রেখেছে, সি মানে মতো বললাম, সি মানে তো বুঝতে পারলি, দেখ লেখাই আছে, দেখ অঙ্কটা দেখ, দেখ লেখাই আছে সি মানে। অঙ্কটা ডাইরেক্ট করে দেবো। ফর্মুলা কি? ন্যাশনাল ইনকাম কনজাম্পশন এক্সপেন্ডিচার। ন্যাশনাল ইনকামের অঙ্ক যদি করি আমি এখানে কি করবো? ন্যাশনাল ইনকাম অঙ্ক ফর্মুলা কি ছিল? দেখ ফর্মুলা সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এফ প্লাস এনএফ আই।
যেটা বলছিলাম, তাহলে কি হচ্ছে সি, সি মানে হচ্ছে কনজাম্পশন, মানে আমাদের দেশ ভালো করে বুঝবে। আর এটা 50 টাকা না, এটা 50 টাকা লিখিনি আমি, এটা লিখি ধর 50 কোটি। ন্যাশনাল ইনকাম মানে কি, শুধু আমার কথা বলা হবে না, পুরো দেশের কথা বলা হবে। আর 50 কোটিও বলা যায়, তার এরকম হতে পারে ধর $50 মিলিয়ন। বুঝলেন তো, এত টাকা মানে বিশাল বড় বড় টাকা, বড় টাকা মানে আমার দেশ, পুরো আমাদের দেশ ভাব 140 কোটি দেশের লোক। তা আমাদের দেশে কত 140 কোটি লোকের আশেপাশে বসবাস করে, তাহলে খরচা করবে, সবাই খরচা করবে। তো ধরে নিচ্ছি 50,000 কোটি ধর, বা 50 লাখ কোটি এরকম খরচা করছে, বুঝলি? আর এরকম কোটিতে হয়, ঠিক আছে? তো 50 টাকা তোর ঘরেও খরচা হয়, ঠিক আছে? তো তো বল একটা দেশ পুরো 365 দিন খরচা করছে, তোর ধরে নিলাম আমি কোটিতে বলছি, কমই বললাম 50 কোটি, এগুলো কোটি উপরে তো কোটি, এবার কোটি হয়, কোটি। তো ধর আমার দেশ কনজাম্পশন ও খরচা করছে 50 টাকা, এই 50 কোটি টাকা, তাহলে সি লিখলাম 50। তাহলে কনজাম্পশন জন্য আমাদের দেশে যত জনগণ আছে, মানে আহ, ওদের ব্যক্তিগত যে জিনিসগুলো আছে ওইগুলোর জন্য খরচা করতে হয় 50 কোটি টাকা খরচা করলো। এবার সরকার কত খরচা করলো আমাদের দেশের পেছনে? সরকার 20 কোটি টাকা, 20 কোটি টাকা, ঠিক আছে? আচ্ছা, সরকার কি খরচা করে? বড় বড় বিল্ডিং তৈরি করছে, মানে ধর ওই হাসপাতাল তৈরি করছে, ঠিক আছে? এখন কি তৈরি করছে? স্কুল তৈরি করছে, কলেজ তৈরি করছে, বড় বড় ব্রিজ তৈরি করছে, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোর আহ, বিভিন্ন রকমের যে ওরা সমস্ত কনস্ট্রাকশন কাজগুলো হয় না, সেগুলো করে। টানেল বড় বড় দেখি পাহাড়ি অঞ্চলে গেলে মানে টানেল দেখা যায়, টানেল তৈরি করে সরকার এগুলো তৈরি করছে, এর জন্য খরচা হচ্ছে না, গভর্নমেন্ট এক্সপেন্ড করলো 20 কোটি টাকা। যারা বিজনেস করে তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে, ইনভেস্ট করলো, ইনভেস্টমেন্ট খরচা কত হচ্ছে? ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার 100 টাকা, না 100 কোটি টাকা। এইবার এইবার কি হচ্ছে? এক্স মাইনাস এফ, এক্স মানে কি, আমার দেশ যা যা প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করছে, প্রোডাক্ট বা সার্ভিস কি করলো? বিদেশে বেচে। প্রোডাক্ট বা সার্ভিস গুলো তৈরি করে কি করলো? বিদেশে বেচলো। কত প্রোডাক্ট আমাদের দেশের বাইরে বিদেশে বিক্রি হয়, ঠিক আছে তো? তার মানে এটাকে বলা হয় বিদেশে বেচাকে কি বলে? রপ্তানি করা, এক্সপোর্ট। এক্সপোর্ট কত? 100, ঠিক আছে? এবার বিদেশ থেকে আমরা অনেক কিছু কিনে নিয়ে এসছি, আমরা বিদেশ থেকে অনেক কিছু কিনে নিয়ে কি বলা? ইম্পোর্ট। ইম্পোর্ট কত? ধর ইম্পোর্ট বলে 50, 100 - 50 হয়ে গেল। এইবার F60 মানে বিদেশ থেকে টাকা কামিয়ে নিয়ে এসছি 60 কোটি টাকা, আর আমার দেশ থেকে কামিয়ে নিয়ে গেছে 50 কোটি টাকা, তাহলে নেট কত হলো? 10 কোটি। এটাকে বলে NFI, যোগ বিয়োগ করবে একসাথে হলো 50 কোটি, 70 আর 100, 170, 170 আর 50, 220 আর 10, 230, ঠিক আছে তো? এই হচ্ছে রেশনের ছোট একটা অঙ্ক। এবার দেখি আমি তোদের বইতে কি লিখি, তোদের বইতে কি লিখেছে দেখ, তোদের বইতে কি লিখেছে বাংলাটা পড়ছি। বলছে জাতীয় আয় কোনো দেশের বা জাতির সামগ্রিক আয়। যেমন জাতীয় আয় বলতে কি বোঝায়? কোনো একটা দেশের আয়কে বোঝায় জাতীয় আয়। কোনো দেশের জনসাধারণ উৎপাদনের কাজে অংশগ্রহণ করার ফলে, ঠিক আছে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন করে তার অর্থ মূল্যকে জাতীয় আয় বলে। এটাই আমি বলেছি, এটাই আমি বলেছি, ঠিক আছে? ওই গুডস আর সার্ভিস প্রডিউস করে, গুডস আর সার্ভিস, ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করবে একটা বছরে দেশ, ঠিক আছে? আমাদের দেশ ভারতবর্ষ, ঠিক আছে? তার যে মানি ভ্যালু, ওটাকে বলা হয় জাতীয় আয়। এখানে কি লিখেছেন? আর কে? আচ্ছা, এই ফাইনাল গুডস আর সার্ভিস কারা প্রডিউস করবে? দেশের জনসাধারণ। আরে কোনো একজন ওয়ার্কার করলো তো দেশের জনসাধারণই তো, ঠিক আছে তো? বলছে কোনো দেশের জনসাধারণ উৎপাদনের কাজে অংশগ্রহণ করার ফলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী, মানে গুডস, সেবা কাজ, সার্ভিস, প্রোডাক্ট প্রডিউস করে তার অর্থ মূল্য, এই মূল্য বলেছি মানি ভ্যালু, মানি, ঠিক আছে, তাকে জাতীয় আয় বলে। এটাকে বলতেই হবে, অর্থ মূল্য কথাটা ইউজ করতে হবে। মার্শাল কি বলেছে যে একবার দেখে নিবি, বলার কিছু নেই, ঠিক আছে? জাতীয় আয়কে 3 দিক থেকে দেখা যেতে পারে, ঠিক আছে? কি বলেছে? জাতীয় আয়কে উৎপাদনের সমষ্টি বা জাতীয় উৎপাদন হিসেবে বলা যেতে পারে, ঠিক আছে? কোন দেশে উৎপাদনের উপাদানগুলি, যেটা বলেছিলাম জমি, শ্রম, মূলধন সমকরণ একত্রে মিলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপাদন করে তাকে বলা হয় জাতীয় উৎপাদন। দ্বিতীয়ত, জাতীয় আয়কে আয়ের সমষ্টি, তাহলে একটাকে কি বলতে পারে? জাতীয় আয়কে উৎপাদনের সমষ্টি বলা যায়, ঠিক আছে? জাতীয় আয়কে আয়ের সমষ্টি বলা যায়, এই টার্মগুলো ভালো করে বলবে। জাতীয় আয়কে কি বলা যায়? উৎপাদনের সমষ্টি। কেন উৎপাদন সমষ্টি? আমাদের দেশ সারা বছর ধরে, একটা বছর ধরে অনেক গুডস আর সার্ভিস প্রডিউস করলো, যতগুলো গুডস প্রডিউস করলো, যত গুডস ওরা প্রডিউস করলো, তো ওটাকে উৎপাদনের সমষ্টি বলে। আবার আয়ের সমষ্টি, আয় কি? এই যে দেশের যে মোট উৎপাদন করলে, এখানে দেখ, কোনো একটা জমি ভাড়া নিয়ে ব্যবসা, জমির একটা রেট আছে,
বলেছিলাম না, কি বলেছিলাম বল, ক্যাপিটাল থেকে কি পাওয়া যায়, ইন্টারেস্ট। তারপর ল্যান্ড থেকে কি পাওয়া যায়, রেন্ট। ঠিক আছে, অর্গানাইজেশন থেকে কি পাওয়া যায়, প্রফিট। ঠিক আছে, তো এখানে তাই বলেছে। আর লেবাররা কি পায়, মজুরি পায়। তো এখানে লিখেছে দেখ, দেশের মোট উৎপাদন খাজনা, মজুরি, সুদ ও মুনাফার আকারে উৎপাদনের উপাদানগুলির মধ্যে বণ্টিত হয়। অতএব জাতীয় আয়কে মোট মজুরি, মোট খাজানা, মোট সুদ, ঠিক আছে, আর মোট মুনাফা এভাবেও প্রকাশ করা যায়। তাহলে কি কি বুঝতে হবে তোকে এখানে, জাতীয় আয়ের মধ্যে মোট, এখানে কি লেখা আছে, উৎপাদনের সমষ্টি বলা যায়, আয়ের সমষ্টি বলা যায়, আর লাস্ট ব্যয়ের সমষ্টি। আমরা পরের যে এই ইউনিটটা আছে না, ফার্স্ট ইউনিটে আরেকটা টপিক আছে জাতীয় আয়। অ্যাকচুয়ালি আমাদের দেশে যে জাতীয় আয় পরিমাপ করার জন্য তিনটে মেথড আছে। জাতীয় আয় পরিমাপ করার তিনটে মেথড। একটাকে বলা হয় হচ্ছে তোর এক্সপেন্ডিচার মেথড, একটাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে, এক্সপেন্ডিচার মেথড। একটাকে বলা হয় হচ্ছে তোর ইনকাম মেথড, ঠিক আছে, আর একটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড। কি কি বললাম মনে রাখতে, ওখানে তো দেবে কমন কোশ্চেন, এটা বললাম যে ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য কটা মেথড আছে, তিনটে মেথড। কি কি, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে, বা প্রোডাক্ট মেথড। এই দেখ এখানে এটাই লিখেছি, এর বদলে লিখে উৎপাদনের সমষ্টি, এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড, ঠিক আছে, আয়ের সমষ্টি এটা ইনকাম মেথড, আর এখানে কি লিখেছে, এই ব্যয়ের সমষ্টি, এটাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে। বলবো সব পাবো। জাতীয় ব্যয় বলছে মোট ভোগ ব্যয় ও মোট বিনিয়োগ ব্যয় সমষ্টি। তাহলে জাতীয় ব্যয় মানে দেশ যে টোটাল খরচা করছে, কত খরচা করছে, আজকে আমার দেশ টোটাল কত খরচা করছে, কি করে বলবো স্যার আমার দেশ টোটাল কত খরচা করলো। দেখ, টোটাল খরচাটা কি করে হয়, হ্যাঁ দেখ বলছি, সি প্লাস আই। সি মানে কনজাম্পশন, মানে কনজাম্পশন করার জন্য, ভোগ করার জন্য যে খরচা করছে, আর বিনিয়োগ করার জন্য যে খরচা করে তাকে বলে আয়। তার মানে এই দুটোকে যোগ করলেই তোর হয়ে যাবে, বেসিক্যালি আরো হয়, বেসিক্যালি দুটো হয়, এই দুটো যোগ করে হয় তাকে বলা হয় ব্যয়। এখানে লিখেছে জাতীয় ব্যয়, জাতীয় ব্যয় মোট ভোগ ব্যয় ও মোট বিনিয়োগ ব্যয় সমষ্টি, ঠিক আছে। আচ্ছা, একটি দেশের জনগণের হাতে যে মোট আয় এসে থাকে, নর্মাল ব্যাপার, একদম সিম্পল। পরের চ্যাপ্টারে, ইউনিট এইগুলো আলোচনা করা হবে। আজকে আমি যদি 100 টাকা ইনকাম করি, তাই 100 টাকা ইনকাম করলে কি করবো, ওর মধ্যে কিছু টাকা খরচা করবো, আর কিছু টাকা কি করবো, জমা করবো, সেভিংস করবো, ঠিক আছে, বা এমন হতে পারে কিছু টাকা খরচা করবো বা কিছু টাকা বিনিয়োগ করবো। এখানে কি লিখেছে, একটি দেশের জনগণের হাতে যে মোট আয় এসে থাকে তার একটি অংশ দেশবাসীর জনগণ ভোগ্য দ্রব্য কিনতে ব্যয় করে, মানে কনজাম্পশন, ঠিক আছে। আর আর এটাকে বলা হয় ভোগ ব্যয়। আর আয়ের অপর অংশটি আগামী বছরে উৎপাদন বৃদ্ধির জন্য মূলধন গঠনের কাজে লাগে, এটাকে বিনিয়োগ ব্যয়। মানে কি করে, যে তার এবছর যদি 100 টাকা ইনকাম করি, 80 টাকা খরচা করি, এটাকে কনজাম্পশন করা। বাকি যে 20 টাকা রইলো, তুই 20 টাকা হয়তো এই বছর জমাতে পারিস, বা তুই কি করলি, 20 টাকা তুই পরের বছর ইনভেস্ট করতে, পরের বছর বিনিয়োগ করতে, বিনিয়োগ ব্যয় করে। কাজেই মোট ভোগ ব্যয় আর মোট বিনিয়োগ ব্যয়কে যোগ করলে আমরা জাতীয় ব্যয় পেতে পারি। তাহলে তাহলে কি বলতে পারলি, যে খরচা টোটাল আমার দেশে যে টোটাল কত খরচা করছে, আমার দেশ টোটাল কত খরচা করবে, দুটো জিনিসের যোগ খরচে টোটাল খরচা। কি কি বললাম, একটা হচ্ছে তোর কনজাম্পশন আর একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে। জাতীয় আয় সম্পর্কে বেশ কয়েকটা ধারণা আছে, যেমন জাতীয় উৎপাদন, এগুলো সব পরে বলবে, এখানে দেখে লাভ নেই, এটা পরে বলবে। এরপরে যে টপিকটা পড়বো, এই যে এখানে যেটা দিয়েছি দেখ, এই ভিডিওটা, এবার যেটা বলবো খুব ভালো, মানে মারাত্মক ইম্পর্টেন্ট জিনিস, এইগুলো পড়লে তোর অনেক ব্যাপারগুলো ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপর দেখ আমি তোকে আগে বাংলা পড়ছি না, আগে আমি তোকে যে ইংলিশটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তারপর তোর বাংলাটা ইজি লাগবে করতে, ঠিক আছে, বাংলাটা ইজি লাগবে করতে। দেখ শোন, জিডিপি, তাহলে সবার প্রথম জানতে হবে জিডিপি দেখবি, আমি বলছি দেখবি, মানে টিভি চালালে বা নিউজ পেপার দেখলে দেখবি জিডিপি 5%, জিডিপি 10% লেখা থাকে। এই লাইনের মানে কি, জিডিপি 10% মানে কি, জিডিপি 10% বলবো সব, এই জিনিসটা কি, জিডিপি 10% জিনিসটা কি, এরকম লেখা থাকে তো, যে জিডিপি 10% হয়েছে, এটা জিনিসটা কি। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ধর বললো জিডিপি 10%, মানে আগের বছর আমার দেশের জিডিপি যা ছিল, আগের বছর আমার দেশে যত ইউনিট প্রোডাকশন করেছে, আগের বছর ধর আমার দেশ
এতগুলো ইউনিট তৈরি করছে, এতগুলো গুডস বা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করেছে, করলো এবছর 5%, মানে আগের বছর যত করেছে এবছর আরো 5% বেশি তৈরি করেছে। ঠিক আছে, তার মানে কি দেশের জন্য এটা ভালো না খারাপ? অবশ্যই ভালো জিনিস। কারণ যত বেশি দেখ দেশ ততটাই উন্নতির দিকে এগোবে। তোমার দেশ যখন স্বনির্ভর হবে, স্বনির্ভর বুঝছ তো? মানে নিজের দেশ নিজের উপরই নির্ভর, মানে বাইরের উপর নির্ভরশীল নয়। বাইরের উপর নির্ভরশীল না হলে নিজের নিজের দেশ যদি নিজের উপরই নির্ভরশীল হতে চায় তাহলে কি করতে হবে? দেশের জনগণকে তোমাকে গুডস আর সার্ভিস প্রডিউস করতে হবে। বিদেশ থেকে, বিদেশের উপর নির্ভর মানে কি? বিদেশ থেকে তোকে নিয়ে আসতে হবে গুডস। আর বিদেশ থেকে গুডস নিয়ে আসতে, যেমন অনেক দেশ দেখবি এই বাংলাদেশ, ওরা ওরা আমাদের দেশের উপরই নির্ভর, আমাদের দেশের উপর নির্ভর, আমাদের দেশ থেকে সমস্ত ম্যাক্সিমাম ওদের দেশে চলে যায়। ঠিক আছে, তার মানে ওরা আমাদের দেশের উপর নির্ভর। তার মানে কি ওদের দেশের যে টাকা, কারেন্সি মুদ্রা যেটাকে বলে, আমাদের মুদ্রাটাকে বলে ইন্ডিয়ান রুপিস। যেমন এক একটা দেশে কোন দেশের ডলার আছে, কোন দেশে ইয়েন আছে। ঠিক আছে, তো তো কি হয়, বাংলাদেশের টাকা আমাদের দেশে চলে আসে। ঠিক আছে, তো অনেক দেশ কি চায়, ম্যাক্সিমাম দেশ কি নিয়ম, যে বিদেশের টাকা নিজের দেশে দেবো, ফরেন টাকা নিজের দেশে দেবো। মানে বিদেশের টাকা, ধর ইয়েন, জাপানের কারেন্সিকে বলে ইয়েন, জাপানের টাকা আমাদের দেশে দেবো, ইউএস এর টাকা আমাদের দেশে দেবো। সবাই চায় বিদেশের টাকা আমাদের দেশে দেবো। ঠিক আছে, তো দেখ কি বলছে এখানে, এখানে বল জিডিপির ফুল ফর্মটা কি বললাম? জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো জিডিপি জিনিসটা কি? জিডিপি জিনিসটা কি দেখ, আমি তোকে বলি। একটা বছরে, এক বছর, একটা বছর, এই একই কথা বলে, একটা বছরে, ঠিক আছে, যতগুলো গুডস আর সার্ভিস প্রডিউস হবে, ঠিক আছে, ফাইনাল 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 কথা বলবো, যে আমাদের দেশে তারপরে যে আজকে আমার দেশে, ভালো করে মন দিয়ে শুনবি, আজকে আমার দেশে, আচ্ছা আমি একটা উদাহরণ দিই, এইসব পরে বলছো, থিওরি পরে বলছো। আজকে ধর আমি যে স্টুডেন্ট পড়িয়ে যে ইনকাম করছি এটা জিডিপির মধ্যে পড়ে, তো স্যার আপনার ন্যাশনাল ইনকাম বলে, হ্যাঁ ন্যাশনাল ইনকাম বলেছি। আমি স্টুডেন্ট পড়িয়ে যে টাকাটা কামাচ্ছি তাকে বলা হয় জিডিপি। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি, আচ্ছা দেশের ভৌগোলিক সীমারেখা বুঝিস? দেশের ভৌগোলিক সীমারেখা বুঝিস? যে আমাদের দেশে যে ম্যাপ আছে, যে পুরো বাউন্ডারি, বাউন্ডারি আছে, ওই দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, ঠিক আছে, ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি কোনো গুডস আর সার্ভিস প্রডিউস হয়, যদি কোনো গুডস আর সার্ভিস প্রডিউস হয়, তার যে মানি ভ্যালু হবে, আচ্ছা গুডস আর সার্ভিস ফাইনাল, ফাইনাল গুডস আর সার্ভিসের প্রডিউস হবে, তার যে মানি ভ্যালু, ওটাকে বলা হয় জিডিপি। এবার উদাহরণ, উদাহরণ দিচ্ছি, ধর এই বেশ কিছুদিন আগে, যেমন এই আগের বছর যেমন T20 ওয়ার্ল্ড কাপ হলো, ঠিক আছে, তো আমাদের দেশে যত প্লেয়ার, ইন্ডিয়ান টিম তো চ্যাম্পিয়ন হলো, যত প্লেয়ার বিদেশের মাটিতে খেলতে গেছে, অস্ট্রেলিয়াতে ফাইনাল ম্যাচ হলো, তো ওই দেশ থেকে টাকা কামিয়ে আমাদের দেশে নিয়ে আসলো। প্রশ্ন ওঠে, স্যার এটাকে কি জিডিপি বলা যায়? এটাকে জিডিপি বলে না, এটাকে জিডিপি বলে না, এটাকে ন্যাশনাল ইনকাম বলে, কিন্তু জিডিপি বলে না। জিডিপি কাকে বলে? জিডিপি কাকে বলে? আমি কি বললাম, জিডিপি কাকে বলে? তোর তুই প্রোডাকশনটা করলি কোথায়, মানে ইনকামটা কোথা দিয়ে করলি? আমাদের দেশে যে সমস্ত যে মানে যে স্টার প্লেয়াররা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, তারপর তো রোহিত শর্মা, ওরা ফাইনাল ম্যাচটা জিতলো কোন দেশে জিতলো? ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জিতে নিয়ে আসলো। ঠিক আছে, কিন্তু ওরা কোন দেশের লোক? আমাদের দেশের রেসিডেন্ট। ওরা ওই দেশ থেকে জিতে এই দেশে নিয়ে আসলো, টাকা পয়সা নিয়ে আসলো। তাহলে ইনকামটা কোন দেশে হচ্ছে? না এই দেশে কি করে ইনকাম? ইনকাম এই দেশে কি করে হলো? ইনকাম তো ওই ওয়েস্ট ইন্ডিজ হয়েছে, খেলা তো ওয়েস্ট ইন্ডিজ হয়েছে, খেলা তো ওয়েস্ট ইন্ডিজ হয়েছে, তাহলে ইনকামটা কোন দেশে হয়েছে? ইনকাম হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। ইনকাম করার পর খেলা ফেলা শেষ হলো, টাকাটা নিয়ে এই দেশে চলে আসলো। আর একটা কথা বলছি, যে শাহরুখ খান বা তার শ্রেয়া ঘোষাল, দেখবি শ্রেয়া ঘোষাল আমাদের দেশে প্রোগ্রাম করে, ওদের প্রোগ্রাম করে তো, ওকে শুধু আমাদের দেশে প্রোগ্রাম করে কি? বিদেশে প্রচুর প্রোগ্রাম করে জানিস তো? বিদেশে দেখবি বেশ কিছু ইউএসএ তে একটা গানের ওর একটা কনসার্ট ছিল, তো এরকম কত কত লোক আছে বিদেশে কি গান করতে যায়। ঠিক আছে, অনেক বড় বড় সিঙ্গার আছে, তো ধর বেশ কিছুদিন আগে ইয়েতে গান করবে অরিজিৎ সিং, ইয়েতে তো লন্ডনে প্রোগ্রাম করতে গেছিল, তাই তো? তার মানে ইনকামটা ও তো প্রচুর টাকা ইনকাম করলো, তো অনেক টাকা পেলো, তাহলে কোন দেশে টাকাটা পেলো? কোন দেশকে টাকাটা পেলো? লন্ডন মানে ইউকে দিল, মানে ইউনাইটেড কিংডম, মানে হচ্ছে ইংল্যান্ড দিল ওকে টাকাটা, তাই তো? তাহলে ইনকামটা কোন দেশে হয়েছে? ইনকামটা কিন্তু হয়েছে বিদেশে, বিদেশে ইংল্যান্ড, মানে বিদেশে ইনকাম হয়েছে। পরে ও তো আর ওই দেশের লোক না, ও তো এই দেশের লোক, তারপর টাকা নিয়ে এই দেশে চলে আসবে, তারপর টাকা পয়সা নিয়ে তো এই দেশেই চলে আসবে। ঠিক আছে, তার মানে এটা কি, এই যে ইনকামটা জেনারেট হয়েছে ভারতবর্ষের ভৌগোলিক সীমারেখার মধ্যে হয়েছে না ভৌগোলিক সীমারেখার বাইরে গেছে? বাইরে গেছে। তাহলে কি বলেছে, জিডিপি হতে গেলে কি হতে হবে? দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে। তাহলে এটা কি জিডিপির মধ্যে পড়ে? না, এটা জিডিপির মধ্যে পড়ে না। আবার উদাহরণ বলছি, আইপিএল খেলা চলছে, দেখবি নিশ্চয়ই ক্রিকেট খেলে যারা দেখে, ক্রিকেটের কয়েকটা প্লেয়ারের নাম দেখা যায়, যে ক্রিকেট খেলা যারা ম্যাক্সওয়েল,
তারপর ধর আমি বলছি কয়েকটা প্লেয়ার নাম, ম্যাক্সওয়েল কোন অস্ট্রেলিয়ান, ঠিক আছে। তারপর ধর বাটলার ও যে ইংল্যান্ডের, ঠিক আছে। তারপর ধর আমাদের কলকাতায় খেলে অ্যান্ড্রু রাসেল, ও তো ওয়েস্ট ইন্ডিজের। তার মানে কি ওরা ওরা তো আমাদের দেশে আইপিএল খেলা হচ্ছে, তাহলে ওরা টাকা মারছে, কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে ওরা ওদের দেশে চলে যাবে, তাই তো। তাহলে ওরা ইনকামটা করলো কোথায়? ওরা ইনকামটা করলো কোথায়? ভারতে। ওরা ইনকামটা করলো ভারতের মাটি, যার বলা ভালো ভারতবর্ষের ভৌগোলিক সীমারেখার মধ্যে। এটা কি জিডিপির মধ্যে পড়বে? হ্যাঁ, এটা জিডিপির মধ্যে পড়বে, কারণ আমার দেশের মাটিতে করেছে। রুল কি বলছে? বলছে আমার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যদি ইনকাম হয় তাকে জিডিপি। আমার দেশে তুমি বিদেশের লোক করতে পারে, বিদেশের লোকও করতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? এটা জিডিপির মধ্যে পড়ে, এটা জিডিপি। তাহলে এখানে কি লিখে, উদাহরণটা বুঝতে পেরেছি? কোনো কনসেপ্ট মাথায় ঢুকেছে তো? বলছে জিডিপি বলতে কি বোঝায়? বলছে মানি ভ্যালু। কথাটা কি? মানি ভ্যালু। পুরো ন্যাশনাল ইনকাম আর জিডিপির মধ্যে অনেক মিল, শুধু স্লাইড চেঞ্জ, স্লাইড চেঞ্জ, একটু চেঞ্জ। ওটা কি বিদেশের টাকা, ওটা ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে, এটা পড়ে। এইটা হচ্ছে ডিফারেন্স, ছোট্ট ডিফারেন্স। দেখ কি লেখা আছে, জিডিপি রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, ঠিক আছে, প্রডিউস ইন আ কান্ট্রি, প্রডিউস ইন আ কান্ট্রি, ঠিক আছে, ইন দ্য স্প্যান অফ ইয়ার, ঠিক আছে, ইন দ্য স্প্যান অফ ইয়ার। তার মানে কি বলছে, জিডিপি বলতে কি বোঝায়? ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসে প্রডিউস করা হচ্ছে তার মানি ভ্যালু, ঠিক আছে, ইন আ কান্ট্রি, ইন আ কান্ট্রি আমাদের দেশ, ঠিক আছে, আমাদের কান্ট্রির মধ্যে করতে হবে, ইন দ্য স্প্যান অফ ইয়ার মানে এক বছরের মধ্যে। আচ্ছা, যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা কিছু ছোট্ট একটা উদাহরণ রেখেছি। সুগার কেন মানে জানিস তো? সুগার কেন মানে জানিস তো? সুগার কেন মানে কি? আখ, ঠিক আছে। এবার আখটা যে আমরা তৈরি করি, আখ থেকে কি হয়? চিনি হয়, চিনি। আখ থেকে কি তৈরি হয়? চিনি তৈরি হয়। এবার চিনি কি কাজে, দেখবি অনেকে চিনিটা কি করে, ওই চিনিটা নিয়ে ধর কোনো যে বড় বড় শপিং মলে, অনেক শপিং মলে চিনি কিনতে পারে, মোড়ের মতন দোকান, বিগ বাজার, স্মার্ট বাজার, এই সমস্ত জায়গায় জানিস তো মুদি বাজার পাওয়া যায়, মুদি বাজার পাওয়া যায় জানিস তো? বা ধর তুই এখন দেখ গফার্স, মানে গফার্স এর নাম হয় এখন ব্লিঙ্কিট, ঠিক আছে তো। এই সমস্ত জায়গায় কিন্তু তুই যদি এখন চিনি দরকার, তোর অর্ডার দিয়ে চলে আসবে চিনি। তার মানে কি, অর্থাৎ এই যে সুগারটা তৈরি হলো, এটাই কেউ ফাইনাল ইউজ করছে। আখ থেকে চিনি তৈরি হয়, ওই চিনিটাই কেউ ফাইনাল ইউজ করছে। আবার এই চিনিটাও তো অন্য কাজে ইউজ করতে পারে। কি কাজে ইউজ করতে পারে? অনেকে কেউ মিষ্টি তৈরি করবে, তাই তো, মিষ্টি তৈরি করতে চিনি ইউজ করতে পারে। আর কি কাজে ইউজ করতে পারে? আইসক্রিম তৈরি করতে। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা কি বলছে? দেখ এখানে কি বলছে, সুগার কেন মানে আখ থেকে কি তৈরি হয়? চিনি। এবার চিনি ধর আমি দুটো পারপাসে লিখেছি। একটা হচ্ছে কি লিখেছি, কনজিউম, এটা কি লিখেছি, কনজিউম বাই দ্য কনজিউমার। তার মানে চিনিটা কনজিউম করছে কে? কনজিউম করছে কনজিউমার, ডাইরেক্ট কনজিউম করবে, ডাইরেক্ট কনজিউম করবে, ঠিক আছে তো। আর কখনো কোনো আইসক্রিম, এবার চিনিটা দিয়ে আইসক্রিম তৈরি হয়, এটা কনজিউম বাই দ্য কনজিউমার, ঠিক আছে তো। তো এখানে কোনটা আসবে? এখানে ফাইনাল গুডসটা আসবে। এখানে বলেছে ইন্টারমিডিয়ারি গুডস আসবে না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমি আগের ক্লাসে বলেছিলাম না, ওই ধর পাউরুটি, পাউরুটি তৈরি করতে কি দিয়ে তৈরি হয়? গম। গম দিয়ে কি তৈরি হয়? আটা বা ময়দা। আর আটা বা ময়দা দিয়ে কি তৈরি হয়? পাউরুটি তৈরি হয়। তো এখানে পাউরুটিটা হচ্ছে ফাইনাল গুডস, আর গম, আটা, ময়দা এটাকে কি বলে? ইন্টারমিডিয়ারি গুডস, ঠিক আছে তো। আর আমি বলেছিলাম যে আগের দিন বলেছিলাম ন্যাশনাল ইনকামের কোন ভ্যালুটা নিতে হয়? পাউরুটির মূল্য নিতে হয়, পাউরুটির মূল্য। এখানে গমের মূল্য বা আটার মূল্য নিতে নেই, এখানে পাউরুটির মূল্য নিতে হয়, ঠিক আছে তো। তো কেন, এটাও বলেছিলাম কেন নিতে নেই, কেন এগুলো নিতে নেই? কারণ আমি যখন পাউরুটির মূল্যটা তৈরি হবে, পাউরুটির মধ্যে গমের দাম ধরা আছে, আটার দাম ধরা আছে, আটা বা ময়দা যা লাগে ওর দাম ধরা আছে। তাহলে আমি যদি গমের দাম নিই, তুই ধর একটা পাউরুটি দোকানে কিনি, পাউরুটির দাম 10 টাকা, পাউরুটির দাম 10 টাকা, ওই 10 টাকার মধ্যে তো গমের দাম ধরা আছে, আটা বা ময়দার দাম ধরা আছে। তাহলে তুই গমের দাম ধরলি, আটার দাম ধরলি, ময়দার দামও ধরলি, মানে গমের দামও ধরলি, ময়দার দামও ধরলি, আবার পাউরুটির দাম ধরলি, তাহলে বেশি দাম দেখানো হয়ে গেল। আচ্ছা, তারপর কি বলেছে তারপরে? তাহলে এখানে কি লিখেছি দেখ, এখানে লিখেছি ফাইনাল গুডস, ফাইনাল গুডস ডাইরেক্টলি কনজিউম বাই দ্য কনজিউমার। তার মানে ফাইনাল গুডস কোনটা? আমরা আমরা তো কনজিউমার, আমরা কোন গুডসটা কনজিউম করি? আমরা কি ইন্টারমিডিয়ারি গুডস কনজিউম করি নাকি ফাইনাল গুডস কনজিউম করি? ফাইনাল গুডস কনজিউম করি, ঠিক আছে। আচ্ছা, কেস ওয়ান, দুটো কেস। সুগার, সুগারটা কি? সুগার কারোর কাছে ফাইনাল গুডস, কে রে? সুগার কারোর কাছে ফাইনাল গুডস। আজকে ধর আমার ঘরে চা করতে লাগলো, চা করতে চিনি লাগলো, তাহলে আমার কাছে সুগারটা ফাইনাল গুডস হয়ে গেল। আচ্ছা, কেস টু, আর একটা উদাহরণ দিয়েছি, চিনি দিয়ে আইসক্রিম তৈরি করতে কাজে লাগে, আইসক্রিম তৈরি করতে চিনি কাজে লাগবে, তাহলে ওই যে চিনি থেকে যে আইসক্রিমটা তৈরি হলো, ওই আইসক্রিমটা হয়ে গেল ফাইনাল, আইসক্রিমটা হয়ে গেল ফাইনাল। বুঝতে পারলি তো কি বললাম? তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে ফাইনাল গুডস এর ভ্যালুটা ধরতে হবে।
আচ্ছা, এবার আরো একটু বড় করে, ওটা তো জিডিপিটা একটু বোঝা গেল, এবার আরো একটু সুন্দর করে লিখেছে, ওটাকে আরো একটু সুন্দর করে লেখা হয়েছে। জিডিপি ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বলছে জিডিপি ইজ আ ম্যাক্রো কনসেপ্ট। জিডিপি হচ্ছে একটা ছোট কনসেপ্ট নয়। জিডিপি কে তুই দেখ কি হয়, একটা মাইক্রো হয় আর একটা ম্যাক্রো হয়। মাইক্রো মানে কি? ছোট। আর ম্যাক্রো মানে কি? বড়। তাহলে জিডিপি কি খুব ছোট কনসেপ্ট? না, এটা বিশাল বড় কনসেপ্ট। জিডিপি হচ্ছে একটা ম্যাক্রো কনসেপ্ট। জিডিপি রেফার্স, জিডিপি বলতে আমরা কি বুঝি? রেফার্স টু দা মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস। জিডিপি বলতে কি বুঝি? জিডিপি বলতে কি বুঝি? আজকে আমাদের দেশ এক বছরে যতটা গুডস আর সার্ভিস প্রডিউস করবে, বুঝতে পারছিস তো? গুডস আর সার্ভিস প্রডিউস করবে, তার কি বলেছিলাম? মানি ভ্যালু বলেছিলাম। মানি ভ্যালু মানে মার্কেট ভ্যালু। কি বললাম? মানি ভ্যালু মানে মার্কেট ভ্যালু, ঠিক আছে? মানি ভ্যালু মানে মার্কেট ভ্যালু বাই। তাহলে কি বলেছে? জিডিপি রেফার্স টু দা মার্কেট ভ্যালু। তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। জিডিপি বলতে কি বোঝায়? মার্কেট ভ্যালু of all final goods or services produced by all the producing units of, মানে আজকে আমাদের দেশে যতজন প্রডিউসার আছে তারা কি অনেক গুডস আর সার্ভিস প্রডিউস করবে? আজকে আমার দেশে ধর অনেক প্রডিউসার আছে। ধর আমার দেশ ধর টোটাল 5,000 খানা, ধর সাপোজ ধর 5,000 খানা দ্রব্য তৈরি করে, 5,000 খানা দ্রব্য তৈরি করে, এক একটা দ্রব্য ধর 10 টাকা করে দাম বিক্রি করবে, এক একটা দ্রব্য 10 টাকা করে বিক্রি। তাহলে আমার দেশের ইনকাম কত হবে? 50,000 টাকা ইনকাম হচ্ছে না? তো এখানে কি বলেছে? বলছে জিডিপি বলতে কি বোঝায়? জিডিপি রেফার্স টু দ্য মার্কেট ভ্যালু বা মানি ভ্যালু। মার্কেটে ভ্যালু কত? যে গুডসটা তৈরি করবি তুই, মার্কেটের ভ্যালু কত করে পাবি? সাপোজ ওই গুডসটা মার্কেটে 10 টাকা করে দাম, 5,000 টা দ্রব্য তৈরি করলি, 10 টাকা করে দাম, কত টাকা পাবি? জিডিপি রেফার্স টু দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ঠিক আছে, তুই যে ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করবি তার মার্কেট ভ্যালু। আচ্ছা, প্রডিউস করবে কে? অল প্রডিউসিং ইউনিট। শুধু কি আমি একাই তৈরি করবো? আমাদের দেশের যত প্রডিউসার আছে সবাই তৈরি করবে। অল প্রডিউসিং ইউনিটস লোকেটেড ইন দ্য ডোমেস্টিক টেরিটরি, মানে কি? ভৌগোলিক সীমারেখার মধ্যে। দেশের বাইরে প্রডিউস করলে হবে না, দেশের মধ্যে তৈরি করতে হবে। হ্যাঁ, দেশের মধ্যে তৈরি হবে। বিদেশের লোক আমার দেশে এসে তৈরি করতে পারে। অনেক বিদেশের শিল্পপতি আছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ওরা কি করে? আমাদের দেশে এসে কারখানা খোলে তো। আমাদের দেশে অনেক কারখানা খুলেছে, কারখানা খুলে ওরা ইউজ করছে। তাহলে কারখানা খুললো কোথায়? আমার দেশের মাটিতে। এটা জিডিপির মধ্যে পড়ে। যেটা কিছু উদাহরণ দিলাম। ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ডিউরিং আ পিরিয়ড অফ 1 ইয়ার, 1 বছরের মধ্যে। এমন না যে ধর এটা কোন সাল? 2025 সাল, 2025 সালের মধ্যেই হতে হবে। এমন স্যার 2024 সালে করে 23 সালে করে ওইগুলো হবে না। আমি 25 সালে জিডিপির কথা বলছি, আমি এই বছরের জিডিপির কথা বলছি। অন্যান্য বছর হবে না, এই বছরের কথা বলতে হবে। পুরো 12 মাসের কথা বলা হয়। তাহলে জিডিপি বলতে কি বোঝায়? আমাদের দেশে সমস্ত প্রডিউসাররা যতগুলো গুডস আর সার্ভিস প্রডিউস করবে, যতগুলো ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করবে, তার মানি ভ্যালু বা মার্কেট ভ্যালু এই বলা হয় হচ্ছে জিডিপি। তবে এটা আমাদের দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে। এমন কোনো কথা নেই যে আমাদের দেশের জনগণই করবে, বিদেশের লোক সে করলেও হবে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশের কোনো লোক, আজকে ধর অরিজিৎ সিং ও ধর ইংল্যান্ডে গিয়ে কোনো একটা শো করেছে, ও ধর 30 লাখ টাকা কামিয়েছে। তাহলে এটা কিন্তু জিডিপির মধ্যে পড়বে না, কারণ এই শোটা দেশের মাটিতে করে, দেশের ভৌগোলিক সীমারেখা পার করে গিয়ে করেছে। তাহলে এটা জিডিপির মধ্যে পড়ে, ঠিক আছে? এটা বুঝতে হবে। এবার কি বলছে? হোয়েন উই টক অ্যাবাউট জিডিপি, আমরা যখন জিডিপির কথা বলবো তা ইট ইট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন মার্কেট প্রাইস। যখনই আমরা জিডিপির কথা বলবো, জিডিপির মার্কেট প্রাইসটা হলো তা। আজকে আমার দেশ যতগুলো গুডস তৈরি করলো, তার মার্কেট ভ্যালুটাকে বলা হয় জিডিপি। তার মার্কেটে কি দাম তাকে বলে। আজকে ধর আমার দেশ ধর 50,000 গুডস তৈরি করলো, তার মার্কেটে দাম কোনটা তাকেই বলা যায়। ইট ইনক্লুডস, জিডিপির মধ্যে কি কি ইনক্লুড থাকে? ডেপ্রিসিয়েশন এর মধ্যে ইনক্লুড থাকে। ওটা ন্যাশনাল ইনকাম ছিল, ওর মধ্যে জিডিপি ইনক্লুড ছিল না। দেখ ভালো করে দেখ। তাহলে জিডিপির মধ্যে ইনক্লুড থাকবে কি? ডেপ্রিসিয়েশন। নেট ইনডাইরেক্ট ট্যাক্স, এখন স্যার বুঝলাম না নেট ইনডাইরেক্ট ট্যাক্স কি। ধর কোনো কিছুর জন্য ট্যাক্স দিতে হয়, কোনো কিছু প্রোডাকশন বলে না, ট্যাক্স দিতে হয়। এইবার সাবসিডি, বুঝিস সাবসিডি সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ আইডিয়া আছে, মনে নেই আমি। সাবসিডি সম্পর্কে আইডিয়া আছে। এই যে কি তোরা যে গ্যাস গ্যাস রাখি না আমরা, গ্যাস রাখলে দেখবি ব্যাংক অ্যাকাউন্টে দেখবি, পাসবুকে দেখবি 20 টাকা বা 20 টাকা, ওটাকে সাবসিডি বলে। ওর থেকে টাকা নিয়ে যায়, তুই ব্যাংকের পাসবুক দেখবি প্রতি মাসে যখন গ্যাসটা রাখিস
কয়েকদিন পরে দেখবি ব্যাংকে যখন আপডেট করবে 19 টাকা করে হবে। ঠিক আছে, ওটা হচ্ছে সাবসিডি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে, সাবসিডি। ঠিক আছে, ভর্তুকি, সাবসিডি মানে ভর্তুকি দেওয়া হয়। ঠিক আছে, তা ওই গভর্নমেন্টকে ধর তোকে প্রোডাকশন করার জন্য গভর্নমেন্টকে তোকে 100 টাকা ট্যাক্স দিতে হবে, গভর্নমেন্ট তোকে 10 টাকা সাবসিডি দিয়ে দিল, তাহলে তোকে টোটাল কত টাকা ট্যাক্স দিতে হলো? 90 টাকা। এটাকে বলা হয় নেট ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আর বলছে ভ্যালু অফ আউটপুট প্রডিউস উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি, বলেছি ভ্যালু অফ আউটপুট প্রডিউস, যতগুলো গুডস তুই প্রডিউস করলি উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি, ডোমেস্টিক টেরিটরি মানে বুঝতে পারছিস, দেশের সীমারেখার মধ্যে, বাই অল প্রডিউসার। ঠিক আছে, সেটা রেসিডেন্টও হতে পারে আবার নন রেসিডেন্ট হতে পারে। লাইনে মানে বুঝতে পারলি, আজকে আমি রেসিডেন্ট, আমি এই দেশে বসবাস করি, রেসিডেন্ট, কিন্তু এমন লোকও তো আছে ধর সাপোজ ধর নন রেসিডেন্টও হতো, বিদেশের লোক এসেও তো করতে পারে। ঠিক আছে, এটাও জিডিপির মধ্যে পড়ে, কারণ জিডিপির মধ্যে কি রেসিডেন্ট নন রেসিডেন্ট দুটোই হতে পারে। ব্যাপারটা মোটামুটি একটু জিডিপি সম্পর্কে একটা আইডিয়া হলো, একটা আইডিয়া হলো, শেষ হয়নি জিডিপি এখনো পড়া। তারপর তোর বই পড়বো, বই তো অত লেখা থাকবে না, আমি যা বলে দেবো। আমি কিছুক্ষণ আগে বললাম জিডিপি ধর 5%, জিডিপি 5%, তার মানে কি, ধর সাপোজ ধর আমি বললাম 2020 সালে আমার দেশ 1000 ইউনিট তৈরি করেছে, 1000 ইউনিট গুডস আর সার্ভিস প্রডিউস করে, আর বলেছে 2021-এ হচ্ছে 5% জিডিপি। তার মানে কি 2021 সালে তো প্রোডাকশন কত হলো? 1000 তো ছিল, আর 5% প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1050। এটা হলো তোর কি, এটাই হচ্ছে মানে আমাকে যদি কেউ বলে জিডিপি 10% মানে, তখন আমি বলবো আমার দেশ আগের বছর যত ইউনিট প্রোডাকশন করেছিল এবছর আরো 10 ইউনিট প্রোডাকশন বাড়াতে পেরেছে। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে এমন কোন মানে কি, আমি পড়বো, এটা পরীক্ষায় দিতেও পারে, শর্ট কোশ্চেন দিতে পারে। বলছে অ্যাক্টিভিটিস দ্যাট আর নট ইনক্লুডিং জিডিপি, বলছে এমন কি কি অ্যাক্টিভিটিস আছে যেগুলো জিডিপির মধ্যে আসে না, বলছে জিডিপির মধ্যে আসে না এমন কি কি আইটেম আছে। আবার বলছে কি বললাম, শোন কি বললাম বল কোশ্চেনটা, বললাম যে জিডিপির মধ্যে আসবে না, আমরা যে জিডিপি ক্যালকুলেট করবো না, ওই ক্যালকুলেট করার সময় এই জিনিসগুলো নেবে না। কি কি জিনিস নেবে জিডিপি ক্যালকুলেট করার সময়? প্রথমে কি লেখা আছে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে ওই ভাব অরিজিৎ সিং একটা কনসার্ট করেছে কোথায়? লন্ডনে, তো ওখান থেকে তো 30 লাখ টাকা পেয়েছে, তো ওই টাকাটা কোথায় কামিয়েছে? বিদেশের মাটিতে কামিয়েছে। তাহলে বিদেশের মাটিতে কামিয়েছে, ওই টাকাটা যখন দেশে নিয়ে আসলো, এটা কি জিডিপির মধ্যে পড়ে? কি বলেছিল, এটা কি জিডিপির মধ্যে পড়ে না? কারণ অরিজিৎ সিং যে ইনকামটা করেছে ওটা কি ভারতবর্ষের মাটিতে করেছে? না, বিদেশের মাটিতে করেছে, এটা কিন্তু জিডিপির মধ্যে আসবে বলেছিল। তাই বলেছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা কিন্তু জিডিপির মধ্যে আসে না, কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে আসে, জিডিপির মধ্যে নাই। আচ্ছা, গুডস আর সার্ভিস প্রডিউসড, ঠিক আছে, ইন প্রিভিয়াস এসে লাইনের মানে কি বলেছে, আমি কি বলেছি এই বছর কতগুলো গুডস আর সার্ভিস প্রডিউস করেছি সেটা আসবে। তুই আগের বছর কতগুলো গুডস আর সার্ভিস প্রডিউস করেছিস, এটা কি জিডিপির মধ্যে আসবে? না, এটা জিডিপির মধ্যে আসবে না, লিখেছে গুডস আর সার্ভিস প্রডিউস ইন দ্য প্রিভিয়াস ইয়ার, এটা আসে না। ভ্যালু অফ ইন্টারমিডিয়েট গুডস, ওই যে আমরা প্রথমে গম তৈরি করলাম, গম থেকে আটা তৈরি করলাম, আটা থেকে পাউরুটি তৈরি করলাম, তো এখানে পাউরুটির মূল্য আসবে নাকি আটার আর গমের মূল্য আসবে? পাউরুটির মূল্য আসবে, অর্থাৎ কোনো ইন্টারমিডিয়েট ভ্যালু আসবে না। আচ্ছা, নেক্সট ট্রান্সফার ইনকাম, তুই তুই এখন লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়েছিস, তুই যুবশ্রীর টাকা পেয়েছিস, তুই কন্যাশ্রীর টাকা পেয়েছিস, এইগুলো কি জিডিপির মধ্যে আসতে পারে? না, এটা জিডিপির মধ্যে আসে। কোনো ট্রান্সফার ইনকাম আসে, আসে তো অনলি ফ্যাক্টরি, মানে আমি পড়ালাম পড়িয়ে যখন ইনকাম করবো এটা আসে। তুই চাকরি করতে গেলে চাকরি করে ইনকাম করলি, তুই ব্যবসা করে কোন টাকা কামালি, এটা আসে। এইগুলো সব আসে, ট্রান্সফার ইনকাম আসে না, আসে কোনটা? ফ্যাক্টর ইনকাম। ক্যাপিটাল গেন, এই ক্যাপিটাল গেন জিনিসটা কি দেখ, আমি বলছি কি বলছে দেখ, ব্যাপারটা বুঝবি। ধর আজকে আমি একটা ফোন কিনেছি, ধর একটা OnePlus ফোন কিনে 30,000 টাকায় ফোন কিনেছি, ঠিক আছে, তার কদিন পরে ভাবলাম যে না, এই নতুন একটা মার্কেটে ভালো ভালো ফোন বেরিয়ে গেছে, আরো ভালো ফোন বেরিয়ে গেছে, এই ফোনটা ভালো লাগছে না, মানে ভালো লাগছে না, নতুন আইফোন বেরিয়ে গেছে, আমি এখনই সঙ্গে সঙ্গে বিক্রি করে দিই। আমি কিনলাম 7 দিনের মধ্যে, এখন বিক্রি করে দিই, ভালো দাম পাবো, আমি অনেকদিন ইউজ করে ফেলি, তাহলে খুব একটা ভালো দাম পাবো। চলো, 30,000 টাকা কিনেছিলাম, আজকে একটা ভালো একটা পার্টি পেয়ে গেছি, ভালো পার্টি পেয়ে গেছি, 25,000 টাকা বিক্রি করে দিলাম। ঠিক আছে, কারণ 25,000 টাকা বিক্রি করে দেবে, এখন মার্কেটে নতুন একটা ফোন বেরিয়ে গেছে, iPhone 16 বেরিয়ে গেছে, বিগ বিলিয়নের অফার চলছে, চলো আমি ফোনটা কিনে নিই, এখন ফোনটা কিনে নিই। আরে পুরো ওই বেঁচে যে টাকাটা পেলাম ওই ফোন কিনতে পারবো না? আরে OnePlus এর সঙ্গে তার আইফোনের কম্পেয়ার হয় না, ঠিক আছে, ওর জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতেই হবে। ঠিক আছে, তো তো ধর আমি যে 30,000 টাকায় ফোন কিনেছিলাম, 10 দিন 20 দিন 1 মাস ইউজ করলাম, ওটা আমি 25,000 টাকায় বিক্রি করে দিলাম। ঠিক আছে, প্রশ্ন হলো যে স্যার আপনি যে ফোনটা কিনলেন, 2 দিন 5 দিন ইউজ করলেন, ইউজ করে ফোনটা বেচে দিলেন, এর থেকে ইনকাম হলো, এটা কি জিডিপির মধ্যে আসবে?
বলছে কি এরকম ইনকাম জিডিপির মধ্যে আসে না, এরকম ইনকাম জিডিপির মধ্যে আসে না। আজকে তোর একটা বাড়ি আছে, আজকে তোর বাড়ি আছে, বাড়ি বেচে কোনো টাকা কামাই, এটাও বলছে জিডিপির মধ্যে আসে না। দেখ লিখেছে কোনো রকমের কোনো ক্যাপিটাল গেন, কোনো রকম ক্যাপিটাল গেন বললি তোরা, ক্যাপিটাল গেন, কোনো ক্যাপিটাল গেন জিডিপির মধ্যে আসবে না, ঠিক আছে। তারপর সেকেন্ড হ্যান্ড গুডস ডাজ নট ইনক্লুড জিডিপি, তাহলে কোনো রকম কোনো সেকেন্ড হ্যান্ড গুডস বলতে পারে, সেকেন্ড হ্যান্ড গুডস কিন্তু জিডিপির মধ্যে আসবে না, সেকেন্ড হ্যান্ড গুডস জিডিপির মধ্যে আসবে না বলেছে। এবার বলছে কি, এখন আমরা বললো স্যার আমি ধরুন চুরি করে টাকা কামিয়েছি, আমি চুরি করে টাকা নিয়ে এসেছি, এটা কি জিডিপির মধ্যে আসবে? স্যার আমি ডাকাতি করে টাকা কামিয়ে নিয়ে এসেছি, এটা কি জিডিপির মধ্যে আসবে? ঠিক আছে। স্যার আমি স্মাগলিং করে টাকা কামিয়ে নিয়ে এসেছি, স্মাগলিং করে টাকা কামিয়েছি, জিডিপির মধ্যে আসবে। তারপর ব্ল্যাক মার্কেটিং, কালো বাজারি করে টাকা কামিয়েছি, এটা কি জিডিপির মধ্যে আসবে? স্যার আমি জুয়া খেলে টাকা কামিয়েছি, এইগুলো কি জিডিপির মধ্যে আসবে? এইগুলো একটাও জিডিপির মধ্যে আসবে না, ঠিক আছে। কি বললাম, চুরি করে টাকা কামানো, স্মাগলিং করে, তারপর ব্ল্যাক মার্কেটিং করে, গ্যামলিং মানে জুয়া খেলে, আর ডাকাতি, এগুলো একটাও জিডিপির মধ্যে আছে, এগুলো একটা। ও তারপর তার মধ্যে এরকম আছে দেখবি, সুপারি কিলার বুঝিস, সুপারি কিলার বুঝিস, সুপারি কিলার বুঝিস না? দেখবি অনেকে সুপারি কিলার ওই যে ওটাকে গায়েব করে দিতে হবে, তাই না? ওকে গায়েব করে দিতে হবে, ওকে 1 লাখ টাকা দিচ্ছে, বুঝলি তো কি বললাম? তো একজন আরেকজনের খুব খাড়াখাড়ি আছে, ওকে গায়েব করে দাও, আমি ওকে 1 লাখ টাকা দিচ্ছি, তাহলে দেখ 1 লাখ টাকা কামালাম, এটা আবার না, এটাও জিডিপির মধ্যে আছে। ওই যে তো ওই চোরা কারবারি, তুই ওই যখন লকডাউন চলছিল বা তার আগে চলছিল সব জিনিস, তুই মোট কথা কালোবাজারি জিনিসটা কি, যখন মার্কেটে কোনো একটা প্রোডাক্ট শর্ট আছে আর তুই আগে থেকেই মালটা মজুত করে রেখে দিয়েছিস, ঠিক আছে, তখন বেশি বেশি দামে বেচে দিবি, বুঝিস আমি বললাম, বেশি দামে বেচে দিবি। আরে কত হয়েছিল মাঝে, কত হয়েছিল কালোবাজারি, কালোবাজারি তো হতেই থাকে, হতেই থাকে। ধর একটা সময়কার সাপোজ আলু বা পেঁয়াজ, মাঝে দেখি পেঁয়াজের দাম কত উঠে গেছিল, অনেকে কালোবাজারি করেছিল। কি করে, যখন প্রোডাকশন কম থাকে, যখন কোনো জিনিস প্রোডাকশন কম থাকে, লোকের তো মজুদ চাই না, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। এবার অনেকে না মজুদ করে রাখে। আচ্ছা তারপর কি, তারপর লাস্ট পয়েন্ট বলছে সেল অফ শেয়ার, শেয়ার বা বন্ড বেচলি, তুই শেয়ার বা বন্ড বেচলি, এইগুলো বেচে যদি কোনো ইনকাম করিস, এটাও কিন্তু জিডিপির মধ্যে আসবে না। তাহলে এগুলো পড়ে রাখতে হবে, এমসিকিউ জন্য দিতে পারে যে কোন কোন আইটেম জিডিপির মধ্যে আসে না। আচ্ছা এই হলো, এখনো শেষ হয়নি। এবার বলছে জিডিপি কি করে ক্যালকুলেট করতে হয়, মানে মানে ভালো কোশ্চেন বলছি, কম্পোনেন্ট অফ জিডিপি, জিডিপির মধ্যে কি কি জিনিস থাকে অলরেডি বলে দিয়েছি ন্যাশনাল ইনকাম বলতে গিয়ে, ন্যাশনাল ইনকাম পড়াতে গিয়েই বলে দিয়েছি। দেখ কি বলেছে ন্যাশনাল পড়াতে গিয়ে, বল মনে পড়ছে? দেখ ন্যাশনাল ফর্মুলা কি লিখেছিলাম, দেখ কি লিখেছিলাম, বল বল নিজেই বল কি লিখেছিলাম। দেখ কি লিখেছিলাম, স্যার আপনি লিখেছিলেন সি, সি মানে কি, কনজাম্পশন এক্সপেন্ডিচার। আজকে তুই কিছু কনজাম্পশন করছিস, তুই চাল কিনছিস, ডাল কিনছিস, তেল কিনছিস, নুন কিনছিস, জামা কাপড় কিনছিস, ফোন কিনছিস, বই খাতা কিনছিস, তাহলে এগুলো কি তুই কনজাম্পশন করছিস, ইউজ করছিস, এইগুলো ইউজ করার জন্য খরচা, এটাকে কি বলে কনজাম্পশন এক্সপেন্ডিচার। বলছে এটা জিডিপির মধ্যে পড়ে, তো জিডিপির মধ্যে পড়বে, এটা জিডিপির মধ্যে পড়ে, ঠিক আছে। গভর্নমেন্ট, কিছু খরচা করছে সারা বছর, সরকার কিছু খরচা করছে, এটাও জিডিপির মধ্যে পড়ে। ইনভেস্টমেন্টের জন্য যদি কোনো খরচা করি, বিনিয়োগের জন্য যদি কোনো খরচা করি, এটাও জিডিপির মধ্যে পড়ে। আচ্ছা তারপরে যেটা বলেছিলাম, তুই বিদেশে কিছু মাল বেচলি, ঠিক আছে, আবার বিদেশ থেকে কিছু মাল নিয়ে আসলি, ঠিক আছে, মানে অর্থাৎ আমদানি আর রপ্তানি, আমদানি করা রপ্তানি, ঠিক আছে, আমদানি রপ্তানি। এইখানে কি বলেছে দেখ, এখানে এটাই বলেছে, এখানে দেখ ভালো করে পড়, কি কি পড়ে, এখানে ফর্মুলাটা লিখে দিয়েছে, এইটা সি কনজাম্পশন খরচা, জি গভর্নমেন্ট খরচা, এটা হচ্ছে, আর এটা কি ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, তিনটে তো আসছে, এটাও ছিল, আর কি এটাকে বলে নেট এক্সপোর্ট, এই চারটে হচ্ছে জিনিস। তাহলে কি কি লেখা আছে এখানে দেখ পড়, প্রথমে লেখা আছে কি কনজাম্পশন এক্সপেন্ডিচার, কি লেখা আছে, বলছে ইট, এই কনজাম্পশন এক্সপেন্ডিচার বলতে আমরা সেই ধরনের এক্সপেন্ডিচারকে বোঝাই, বলছে ইট রেফার্স টু এক্সপেন্ডিচার ইনকার্ড বাই হাউস হোল্ড, হাউস হোল্ড মানে বুঝিস তো, আজকে আমাদের ঘরে ঘরে যে মেম্বার আছে, হাউস হোল্ড মেম্বাররা যে খরচা করে, কনজাম্পশন করার জন্য যে খরচা করে, তাকে বলা হয় কনজাম্পশন এক্সপেন্ডিচার। অ্যান্ড ঠিক আছে, কে বলেছে এই খরচাটা কে করবে, হাউস হোল্ড করবে, এবং নন প্রফিট ইনস্টিটিউশন, যে সমস্ত ইনস্টিটিউশনের উদ্দেশ্য হচ্ছে প্রফিট কামানো নয়, তারা যদি কোনো খরচা করে দেয়, ঠিক আছে। ফর এক্সাম্পল কি, এক্সপেন্ডিচার অন নিউ কার, তুই একটা গাড়ি কিনলি, গাড়ি কেনার জন্য খরচা করলি, তুই ফুড খাবার কেনার জন্য খরচা করলি, ক্লথ জামা কাপড় কেনার জন্য খরচা করলি,
বাড়িতে তোর কোনো বাড়িতে দেখবি ছেলে মেয়ে আছে তাদের স্কুলে পড়াশোনা করে বা কলেজে পড়াশোনা করে, স্কুল ফিস দিতে হবে, তাদের কোনো খরচা করলি, ঠিক আছে? তাহলে এইগুলো এগুলো কি ধরনের খরচা হবে? এটাকে কনজাম্পশন খরচা বলে। কি খরচা বলে? এই খরচাগুলো কে করবে? হাউস হোল্ড করবে। হাউস হোল্ড করবে, এই খরচাগুলো কে করবে? হাউস হোল্ড করবে, ঠিক আছে? তাই লিখে ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই হাউস হোল্ড অ্যান্ড নন প্রফিট ইনস্টিটিউশন সার্ভিং গুডস অ্যান্ড সার্ভিস টু হাউস হোল্ড, ঠিক আছে? তো এটাকে বলা হয় কনজাম্পশন এক্সপেন্ডিচার। এবার কি গভর্নমেন্ট, সরকার খরচা করে। এবার বলি স্যার সরকার কোথায় খরচা করে? আগে বলেছি সরকার কোথায় খরচা করে। সরকার বড় বড় ব্রিজ তৈরি করতে খরচা করে, সরকার স্কুল তৈরি করতে, ব্রিজ ব্রিজ উড়ান স্কুল, বড় বড় যে ব্রিজ হয়, ফ্লাইওভার যেগুলো হয়, ঠিক আছে? তো সরকার বড় বড় ব্রিজ তৈরি করতে খরচা করে, সরকার তোর স্কুল তৈরি করতে খরচা করে, কলেজ তৈরি করতে খরচা করে, তারপর এই বড় বড় পাহাড়ি অঞ্চলে বড় বড় টানেল হয়, যাতে এক পাহাড় থেকে আরেকটা পাহাড় খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে চলে যাওয়া যায়, টানেল তৈরি করতে খরচা করতে হয়। বিভিন্ন রকমের খরচা করে সরকার, ঠিক আছে? তো তারপর এখানে আর কি লিখেছে? ও সরকার ডিফেন্সে খরচা করে, ল অ্যান্ড অর্ডারে খরচা করে। বুঝলি? ডিফেন্স, এই যে পাকিস্তানের সঙ্গে এমন যুদ্ধ লাগবে লাগবে বলছে, তাই তো? তার জন্য কি সরকার কত টাকা ইনভেস্ট করছে? যদি একবার যুদ্ধ লেগে যায় জিনিসের দাম প্রচুর বেরিয়ে যাবে, জিনিসের দাম প্রচুর বেরিয়ে যাবে, কারণ ওদেরকে তো তোকে দিতে হবে, সাপোর্ট দিতে হবে, তো যুদ্ধ করতে প্রচুর খরচা হয়, ঠিক আছে? একটা যুদ্ধ করবে বললেই হলো না, যুদ্ধ করতে প্রচুর খরচা হয়, ঠিক আছে? যুদ্ধ করতে প্রচুর খরচা হয়। তো আর সমস্ত দেশ এটা এফোর্ডও করতে পারবে না, টাকা না থাকলে এফোর্ড করতে পারবে না, ঠিক আছে? তো যুদ্ধ অত, আর যুদ্ধ ব্যাপারটা কি, যুদ্ধ একবার যদি লাগে খুব সহজে বন্ধ হয় না, লাগলে বন্ধ হয় না খুব সহজে। তো ওটাই আর কি বলছি। তাহলে কি বললাম বললাম, হ্যাঁ, তো সরকার ডিফেন্সেও খরচা করে। তাই কি লিখেছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতে কি বোঝায়? ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই গভর্নমেন্ট। এই খরচাটা কি করবে? গভর্নমেন্ট যে খরচা করছে অন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ঠিক আছে? লাইক ডিফেন্স, ল অ্যান্ড অর্ডার, এডুকেশন, হেলথ, এই সমস্ত জায়গায় খরচা হয়, এটাকে বলা হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবার ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্টের জন্য কোনো জায়গায় ইনভেস্ট করার জন্য আমাদের দেশে যে বড় বড় শিল্পপতিরা আছেন তিনি ইনভেস্টমেন্টে খরচা করে থাকেন, বলা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এবার ইনভেস্টমেন্ট বলতে দু রকমের ইনভেস্টমেন্ট হয়। একটাকে বলা হয় দেখ গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট, আর একটা বলা হয় ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। লিখেছি ইনভেস্টমেন্ট দু রকমের হয়, একটা লিখেছি গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট, আর একটাকে বলা হয় ইনভেন্টারি ইনভেস্টমেন্ট। তো এখানে কি লিখেছে? বলছে ইট রেফার্স টু দা, আচ্ছা, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার কাকে বলে? আমি একবার শর্টে বলে দিচ্ছি। কি লিখেছে? ওই গ্রস ইনভেস্টমেন্ট আর ইনভেন্টারি ইনভেস্টমেন্টের জন্য যে টাকাটা খরচা করা হয় তাকে বলা হয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আমি আবার বলে দিই, তারপর বলছি কি লেখা আছে। উদাহরণ বলছি, গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট আর ইনভেন্টারি ইনভেস্টমেন্টের জন্য যে খরচা করা হয় তাকে বলা হয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। কি লিখেছে? ইট রেফার্স টু দা, আবার না না এটা না, এটা আলাদা। ওটা একটা ইনভেস্টমেন্ট ছিল, এটা একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? বলছে ইট রেফার্স টু দা সাম অফ, ইট রেফার্স টু দা সাম, সাম মানে যোগফল। বললাম না, আমি কি করলাম? ইনভেন্টরি ইনভেস্টমেন্ট কি করে বের করো? গ্রস সিং ইনভেস্টমেন্ট এর জন্য খরচা করব, আর ইনভেন্টরি ইনভেস্টমেন্ট এর জন্য খরচা করবো। এই দুটো খরচাকে যোগ করলে বলে ইনভেস্টমেন্ট। কি বলতে পারলি? এর জন্য যে টাকাটা খরচা করা হবে আর এর জন্য যে টাকাটা খরচা করা হবে তাকে বলা হয় ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। আর কি বলেছে? উদাহরণ কি বলেছে? গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট মানে কি? তুই ক্যাপিটাল গুডস এর জন্য খরচা করছিস, ক্যাপিটাল গুডস এর জন্য খরচা মানে তুই একটা প্রোডাকশন করতে গেলে তোর কি লাগবে? স্যার জমি লাগবে, জমি, তোর বড় বড় মেশিন লাগবে, ফার্নিচার লাগবে, এই সমস্ত জিনিসের জন্য খরচা করছে তাকে বলা হয় গ্রস ফিক্সড ইনভেস্টমেন্ট, ঠিক আছে? ফিক্সড, এই খরচাগুলোকে বলা ফিক্সড খরচা। আর একটাকে বলা হয় ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। ইনভেন্টরি ইনভেস্টমেন্ট মানে কি বলতো? তোর ওই কাঁচামাল কিনতে গেলে যে খরচা, ম্যাটেরিয়াল কিনতে খরচা হয় তাকে বলে ইনভেন্টরি। এই দুটো খরচাকেই যোগ করে এরা হয় তাকে বলে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। লাস্ট, নেট এক্সপোর্ট। এটা কি বলছে? বলছে ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার মেড বাই আউটসাইডার, ঠিক আছে, অন গুডস অ্যান্ড সার্ভিস মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে? মেড ইন ইন্ডিয়া, এমন হতে পারে বিদেশ থেকে কোনো শিল্পপতি আসলো, বললো আমার দেশে এসে একটা ভালো শিল্প তৈরি করুন, এটা বলেছে। লাইনে মানে আমি কি বললাম? এটা কি জিডিপির মধ্যে আগে বলেছিলাম, বিদেশ থেকে কোনো লোক আসলো, লোক এসে বললো আমি এই দেশে প্রোডাকশন এই দেশে ভালো সুযোগ সুবিধা আছে, আমি এখানে কারখানা তৈরি করবো, ঠিক আছে? বলছে ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার, অর্থাৎ বিদেশের লোক, বিদেশের কোনো একজন শিল্পপতি এসে আমার দেশে মানে খরচা করে প্রোডাকশন করলো, ঠিক আছে? তো বলছে
ইট রেফার্স টু এক্সপেন্ডিচার মেড বাই আউটসাইডার। বিদেশ থেকে কেউ এসে ওই গুডস আর সার্ভিস, ভারতের গুডস আর সার্ভিস প্রডিউস করতে কোনো খরচা করে, এটাকে কি বলা হয়? এটা নেট এক্সপোর্ট জিডিপির মধ্যে আসবে। ইট ইজ ক্যালকুলেট, কি করে ক্যালকুলেট করা হয়? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট আর ইম্পোর্ট। ঠিক আছে, এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে ডিফারেন্স, এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে ডিফারেন্স। তো বলছে দেখ জিডিপি কি করে বের করবো? সি, যেটা আগে করলাম, কনজাম্পশন এক্সপেন্ডিচার, জি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, প্লাস নেট এক্সপোর্ট, এই চারটে যোগ করে বেরিয়ে যাবে জিডিপি। এবার দেখ তোদের বইতে কি লিখেছে, জিডিপি কাকে বলে? বলছে কি কোনো এক বছরে, ঠিক আছে, দেশের অভ্যন্তরে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবা কার্য উৎপন্ন হচ্ছে, কোনো এক বছরে দেশের মধ্যে যে সমস্ত গুডস আর সার্ভিস প্রডিউস হচ্ছে, তার কি মূল্য বলেছিলাম? বাজার দাম বলেছিলাম, মার্কেট ভ্যালু বলেছিলাম, মানি ভ্যালু বলেছিলাম, লেখা ছিল বাজার দামে বা অর্থ মূল্যকে বাজার দামে স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বলে। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস লেখা ছিল, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এটা লিখেছিল। এটা কি লিখেছিলাম? যখন আমরা জিডিপির কথা বলবো তখন কোনটাকে ক্যালকুলেট করবো? জিডিপি এমপি বলেছিলাম না, ওটাই লেখা আছে। ঠিক আছে, জিডিপি এমপি বা এটাকেই বলা হয় নমিনাল জিডিপি। আমি কিছুক্ষণ পরে 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 নমিনাল জিডিপি কি লেখা এখন বলবো না, আমি এরপরে পড়াচ্ছি নমিনাল জিডিপি জিনিসটা, এরপরে নমিনাল জিডিপি আসছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবা কার্য ফাইনাল প্রোডাক্ট শুধুমাত্র তাদেরকেই ধরা হবে। বললাম ফাইনাল প্রোডাক্টকে ধরা হবে, ইন্টারমিডিয়েট প্রোডাক্টকে ধরা হয় না। আরো একভাবে জিডিপি কে পরিমাপ করা হয় যাকে বলা হয় জিডিপি এট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, এটাও পরে পড়ছি, জিডিপি এট ফ্যাক্টর কস্ট কি, সব করবো আমরা আস্তে আস্তে। ঠিক আছে, বাজার দামে জিডিপির পরিবর্তন ঘটে দ্রব্যাদির ওপর কর ধার্য হলে এবং ভর্তুকি দেওয়া হবে। ঠিক আছে, তো তাই উপাদানের ব্যয়ে জিডিপি পেতে গেলে, উপাদান ব্যয় জিডিপি পেতে গেলে বাজার দামে জিডিপি দ্রব্যাদির ওপর করের পরিমাণ বিয়োগ করতে হয়। তো এখানে এইগুলো, এই যে এখানে যে কথাগুলো লেখা আছে না, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পাবো, ওখানে বুঝিয়ে দেবো। তারপর এই জিনিসগুলো একবার রিড করে নিবি, তুই বুঝিয়ে যাবি। এখানে ওরা কি করে জানিস? জিডিপির ফর্মুলা রেখেছে, সোয়া যা জিডিপির ফর্মুলা রেখেছে। এই আমি বলেইছি জিডিপি এমপি, জিডিপি এমপি বের করার ফর্মুলা, ঠিক আছে, জিডিপি এফসি বের করার ফর্মুলা লিখেছে, এই ফর্মুলাগুলো লিখেছে। ঠিক আছে, এগুলো পরবর্তী কোশ্চেন পাবো। এই ফর্মুলা এখন এইটুকু তুই পড়লেই হবে। এখন তুই কতটুকু পড়লি? এখানে জিডিপি এইটুকু পড়িস, তারপর আমি ওটা ফর্মুলা পড়িয়ে দেওয়ার পর তারপর এখানে কি করতে পারি। ঠিক আছে, ওটা তো বললাম যখন এফসি জিডিপি এফসি যখন পড়াবো তখন বোঝাবো, এখন ওটা পড়াই না। এখন তোকে আমি শুধু জিডিপির কনসেপ্টটা দিলাম। আচ্ছা, এবার কি পড়বো? এবার জিএনপি, এতক্ষণ কি পড়ালাম? জিডিপি, এবার পড়বো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে, এবার স্যার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে? ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কাকে বলে? কি লিখে আছে দেখ, জিএনপি, এটা অনেকটা ন্যাশনাল ইনকামের কাজ করে, ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, অনেকটা ন্যাশনাল ইনকামের কাজ করে। দেখ জিএনপিটা কি বলছে, জিএনপি ইজ দ্য টোটাল ভ্যালু অফ ফাইনাল, টোটাল ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস ইনফ্লুয়েন্স বাই আ কান্ট্রি সিটিজেন। ঠিক আছে, ইন আ গিভেন ফিনান্সিয়াল ইয়ার, ইরেসপেক্টিভ অফ দেয়ার লোকেশন। ঠিক আছে, তার মানে কি বলছে? জিএনপি বলতে কি বোঝায়? টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু, কার টোটাল ভ্যালু? যতগুলো ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করা হবে তার টোটাল ভ্যালু। ইনফ্লুয়েন্স বাই কান্ট্রি সিটিজেন মানে দেশের সিটিজেন, আমাদের দেশের সিটিজেন, দেশের সিটিজেন হতে হবে। কোথাকার সিটিজেন হবে? দেশের সিটিজেন হতে হবে। ঠিক আছে, এবং একটা ফিনান্সিয়াল ইয়ার কি বলে, একটা বছরে ইরেসপেক্টিভ অফ দেয়ার লোকেশন, সে এই কাজটা কোন দেশে কি করছে এটা ম্যাটার করে না। সেটা তুই আমার দেশেও করতে পারিস, দেশের বাইরেও। এটাকে বলছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সবে এখানে কি বলতে পারলি স্যার? একটা বছরে যতগুলো ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস হবে তার মানি ভ্যালু বা মার্কেট ভ্যালু, ঠিক আছে, মার্কেট ভ্যালু, তবে কি হতে হবে? দেশের সিটিজেন হতে হবে। লেখা আছে দেখ, কান্ট্রি সিটিজেন হতে হবে। এবং এবং লোকেশন যেখানে যেখানে খুশি লোকেশন, লোকেশনটা আমার দেশেই হতে পারে কথা নেই, লোকেশনটা আমার দেশের বাইরেও হতে পারে। একটা ইম্পর্টেন্ট কথা, ইন কেস অফ জিডিপি, যখন আমরা জিডিপির কথা বলতাম না, ইন কেস অফ জিডিপি উই আর নট কনসার্ন হু মেক্স দ্য গুডস বাট ইট শুড বি ইন দ্য টেরিটরি অফ দ্য কান্ট্রি। যখন আমরা জিডিপির কথা বলতাম তখন কি বলতাম? আমার দেশের মাটিতে হতে হবে। কে তৈরি করছে ম্যাটার করে না, কি বলেছিলাম? কে, সে দেশের লোকও করতে পারে, বাইরের লোকও করতে পারে। কিন্তু জিএনপির কথা কি বলবো?
জিএনপির কথা কি, তুই মানে লোকেশন ম্যাটার করে না, ম্যাটার করে কি দেশের সিটিজেন। ডিফারেন্স গুলো বুঝতে হবে, কারণ এইগুলোই তোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে কোশ্চেন, এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। বলছে ইন কেস অফ, বাট ইন কেস অফ জিএনপি it should be made by the citizen of the country irrespective of the location। তাহলে কি বলতে পারি, জিডিপি আর জিএনপি মধ্যে একটা পার্থক্য পেয়ে গেলি। জিডিপি মানে কি, স্যার দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে, আর জিএনপি তুই দেশের সীমারেখা পার করতেও পারিস। জিডিপি হতে গেলে কি হতে হবে, জিডিপিতে তুই দেশের লোক বাইরের লোক হতে পারে, আর জিএনপিতে দেশের লোক হতে হবে, এটাই তো লেখা আছে। এবার দেখ কি লিখেছি, জিএনপি বের করার ফর্মুলা কি লিখেছি, জিএনপি বের করার ফর্মুলা লিখেছি। দেখ আমি যখন জিডিপি পড়েছিলাম ওখানে এনএফআই বলেছিলাম, জিডিপিতে এনএফআই বলি, দেখ মনে করার চেষ্টা কর। আমি যখন জিডিপির কম্পোনেন্ট বললাম, এই জিডিপির কম্পোনেন্টের মধ্যে কি কি ছিল, গভর্নমেন্ট কোথায় গেল, কনজাম্পশন এক্সপেন্ডিচার ছিল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ছিল, আর কি নেট এক্সপোর্ট ছিল। এখানে কি এনএফআই ছিল, নেট ফ্যাক্টর ইনকাম অ্যাবাউট ছিল না, চাপ ছিল না, বিদেশ থেকে কামানো টাকা ছিল না। কিন্তু যখন জিএনপির কথা বলবো, জিএনপি, জিএনপি তে কি আসবে, জিডিপি তো আসবেই, তার সাথে বিদেশ থেকে কামানো টাকা আসবে, নেট ফ্যাক্টর ইনকাম হবে, নেট ফ্যাক্টর ইনকাম হবে অ্যাবাউট, তাহলে বুঝতে পারলি। তাহলে জিএনপি ফর্মুলা কি, জিএনপি ফর্মুলা যদি কেউ জিজ্ঞাসা করে কি বলবি ফর্মুলা, স্যার জিডিপি তো নেবই, তার সাথে এনএফআই নেব, কি নেব, এনএফআই। এনএফআই কি বলেছিলাম, এনএফআই মানে হচ্ছে ওই যে টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিল কয়েকদিন আগে, বিরাট কোহলি বিদেশ থেকে কামিয়ে নিয়ে এসেছিল, বিদেশ থেকে কামিয়ে নিয়ে এসেছিল। আবার আমাদের দেশে কিছু প্লেয়ার খেলতে এসছে আইপিএল, আমার দেশ থেকে টাকা নিয়ে যাবে, কারণ বিদেশ থেকে আসা অর্থ মাইনাস আমাদের দেশ থেকে যাওয়া অর্থ, মাইনাস করলে হয়ে যায় এনএফআই। ঠিক আছে তো, তাহলে এখানে লেখা আছে, এটাই লেখা আছে এনএফআই। এবার বলছে জিডিপির সাথে জিএনপির পার্থক্যটা দেয়। তাহলে পার্থক্য তো অলরেডি বুঝে গেছিস, পার্থক্যটা কি, জিডিপি বলতে গেলে কি বোঝায়, দেশের ভৌগোলিক সীমারেখা। আর জিএনপি মানে, জিএনপি মানে কি স্যার, দেশের ভৌগোলিক সীমারেখা ম্যাটার করে না, লোকেশন কোনো ম্যাটার করে না, ম্যাটার কি করে, দেশের সিটিজেন, দেশের সিটিজেন। আচ্ছা তারপর কি বলেছে, জিডিপি হচ্ছে একটা টেরিটোরিয়াল কনসেপ্ট, টেরিটোরিয়াল কনসেপ্ট মানে ওই একই কথা, টেরিটোরিয়াল মানে দেশের সীমারেখার মধ্যে হবে, টেরিটোরিয়াল কনসেপ্ট মানে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে হতে হবে, আর ওটা ন্যাশনাল কনসেপ্ট। ঠিক আছে, ন্যাশনাল কনসেপ্ট বিকজ ইট ইজ কনসার্ন উইথ দ্য নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি। ঠিক আছে তো, আচ্ছা ইট ডাজ নট ইনক্লুড, জিডিপি বলছে কি, জিডিপির মধ্যে কি আসে না, এনএফআই আসে না, জিডিপির মধ্যে এনএফআই আসে না, কিন্তু জিএনপির মধ্যে এনএফআই আসে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, ফর্মুলা দেখ লিখে দিয়েছি। আচ্ছা স্যার তোকে এখন যদি তোকে জিজ্ঞাসা করি, তোকে যদি কেউ জিজ্ঞাসা করে জিডিপি আর জিএনপির মধ্যে কার ভ্যালু বেশি হয়, কি বলবি, না দেখে এমনি বল, এইটুকু বল, জিডিপি আর জিএনপির মধ্যে কার ভ্যালু বেশি হয়, কি বলছো, জিএনপি, কারণ জিডিপির সাথে কিছু যোগ করতে হবে, তাই না, এখানে লিখেছি, এই দেখ জিডিপির তুলনায় জিএনপির ভ্যালু বেশি হয়। আচ্ছা আবার এই জিএনপির চেয়ে, এই দেখ জিএনপি আর জিডিপি, ধর জিডিপির চেয়ে জিএনপি কম হয়, তাই না, তাহলে এখানে কি বলছে বুঝতে পারছিস, তাহলে তোর মাথায় রাখতে হবে। এখানে কি বুঝতে পারলি, এটা কি লেখা ছিল, জিডিপি, জিডিপির সাথে, জিডিপির সাথে যদি এনএফআই যোগ করিস তাহলে তুই পেয়ে যাবি জিএনপি। তাহলে বড়টা কি হচ্ছে, বড় হচ্ছে জিএনপি, জিডিপির তুলনায় জিএনপি বড়। হয়ে গেল। আচ্ছা এবার দেখ এখানে কি লেখা আছে, জিএনপিটা কি লিখেছে, দেখ জিএনপি বলছে কি, স্থূল জাতীয় উৎপাদন, মানে জিএনপি বলতে কি বোঝায়, জিএনপি বলতে কি বোঝায়, কি বলেছিলাম, দেশের নাগরিক হবে, একই না, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। বলছে দেশের নাগরিকরা স্বদেশে মানে নিজের দেশে অথবা বিদেশে, দেশের নাগরিকরা নিজের দেশে বা বিদেশে, কেন দেখ ভালো করে বল, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা হতে হবে ইন্ডিয়ান সিটিজেন, লোকেশন ম্যাটার করে না, লোকেশন ম্যাটার করে না মানে কি, দেশেও পড়াশোনা করতে পারে, দেশের বাইরে, তাই নাকি, দেশের নাগরিকরা স্বদেশে বা বিদেশে উৎপাদনের কাজে অংশগ্রহণ করার ফলে যে পরিমাণ অর্থ উপার্জন করে তাকেই বোঝায়। বদ্ধ অর্থনীতি মানে দুটো অর্থনীতি হয়, পড়েছিলাম ওপেন ইকোনমি আর একটা ক্লোজ ইকোনমি। বদ্ধ মানে ক্লোজ ইকোনমি, ক্লোজ ইকোনমিতে জিডিপি এবং জিএনপি একই থাকে, ক্লোজ ইকোনমি হলে না জিডিপি আর যদি এমসিকিউ দেয় মানে মাথায় রাখতে হবে, ক্লোজ ইকোনমিতে জিডিপি আর জিএনপি একই হয়, কারণ
সমস্ত উৎপাদনই দেশের মধ্যে হয়, সমস্ত উৎপাদনই কি হয়, দেশের মধ্যে হয়। কিন্তু ওপেন ওপেন ইকোনমিতে কি হয়, ওপেন ইকোনমিতে ক্লোজ ইকোনমি মানে কি, বিদেশের রাস্তা বন্ধ। ক্লোজ ক্লোজ ইকোনমি মানে বিদেশের রাস্তা বন্ধ, মানে বিদেশ ঢুকতে পারবে না। আর ওপেন ইকোনমি মানে কি, যাও রাস্তা খোলা আছে। তার মানে ক্লোজ ইকোনমিতে জিডিপি আর জিএনপি কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে ডিফারেন্স কখন থাকবে, ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি লিখেছে, লিখেছে কি এখানে, কি লিখে দেখ, এ দেখ ওপেন ইকোনমিতে জিএনপি আর জিডিপির মধ্যে ডিফারেন্স লক্ষ্য করা যায়। তা ইকোনমি ওপেন হলে বিদেশ থেকে আমরা কিছু আয় পাই। যদি ইকোনমি যদি ওপেন হয় তাহলে বিদেশের লোক আমাদের দেশে আসতে পারে, আমাদের দেশে আসতে পারে কি, বিদেশ যদি ওপেন ইকোনমি হয় তাহলে বিদেশে কোনো ইনকাম আমাদের দেশে করতে পারে। তেমনি বিদেশিদের কিছু অর্থও দিতে হয়, হ্যাঁ নর্মাল ব্যাপার। ওই তুই খেলার কথাই ভাব না, খেলার কথাই ভাব, বা খেলার কথা বুঝতে পারছিস তো, হ্যাঁ খেলার কথাই ভাব তুই, বা কোনো শো এর কথা ভাব। ধর যদি ওপেন ইকোনমি থাকে তাহলে কি হতে পারে, ওপেন ইকোনমি আমাদের দেশে তার অলিম্পিক শো করতে গেল, ইংল্যান্ডে শো করতে গেল, তো ওই দেশ থেকে টাকা মেরে নিয়ে আসে, ওপেন ইকোনমি মানে হতে পারে। এবার এমন তো হতে পারে বিদেশের কোনো সেলিব্রিটি থাকে, ওরা ভালো গান করে, ইংলিশ গান করে যারা, ওরাও তো আমাদের দেশে আসে, কোনো বড় বড় প্রোগ্রাম হলে আসে, তাহলে ওরা আমাদের দেশ থেকে টাকা দিয়ে চলে যাচ্ছে, তাই তো। তার মানে এটা কখন সম্ভব, ওপেন ইকোনমিতে সম্ভব। তো বলছে ওপেন ইকোনমিতে বিদেশ থেকে কিছু আসে, তেমনি আবার বিদেশেও কিছু দিয়ে দিতে হয়। এই দুটির মধ্যে যে ডিফারেন্স, এটাকে কি বলা হয়, এনএফআই বললাম না, এনএফআই বললাম, যা বললাম এটাই লিখেছে, ঠিক আছে। তো বলছে এখানে কি লিখেছে, ওই স্থূল আভ্যন্তরীণ উৎপাদন মানে কি, ইংলিশটা হচ্ছে জিডিপি, জিডিপির সাথে আমরা যদি এনএফআই এর যোগ করি তাকে কি বলা হয়, জিএনপি বলেছিলাম। তাই এখানে কি লিখেছে দেখ, জিএনপি বের করা মানে কি, জিডিপির সাথে ওই বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে এনএফআই যোগ করলে জিএনপি বেরোয়। তো বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে এনএফআই এ, ঠিক আছে। বলছে যে এনএফআই এ কি লিখে জানিস, এনএফআই এ যদি পজিটিভ হয়, আচ্ছা এনএফআই এর পজিটিভ মানে বুঝতে পারছিস, বিদেশ থেকে তুই 100 টাকা নিয়ে আসছিস, ঠিক আছে, আর বিদেশে 80 টাকা দিয়েছিস, তাহলে 100 থেকে 80 বাদ দিলে কত হলো, এটা কি হলো, পজিটিভ হলো। এনএফআই এ যদি পজিটিভ হয়, বলছে বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে এনএফআই যদি পজিটিভ হয়, তাহলে বড় কি হবে, জিএনপি বড় হবে, সেক্ষেত্রে জিএনপি বড় হবে। আর যদি এনএফআই যদি নেগেটিভ হয়, জিএনপি ছোট হবে। বোঝা গেল তো কি বললি, এখানে মানে আমি এটাই লিখেছিলাম, এই জায়গা এই এই দেখ, এনএফআই যদি পজিটিভ হয় তখন জিএনপি বড় হবে, আর এনএফআই যদি নেগেটিভ হয় তখন, তখন কি হবে, তখন জিএনপি ছোট হবে। বুঝতে পারছিস এটা, হ্যাঁ, ভালো। আর এইখানে বইতে কি লিখেছে, বইয়ের লেখাগুলো আমি আগে সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি, এর বাইরে, এটা তো আমাদের কলেজের নোট, এর বাইরে কেউ থাকতে পারে না, এর বাইরে কি থাকতে পারে, পুরো কভার করা আছে এটা পুরো। আচ্ছা তাহলে বুঝে গেলি, এটা পুরো পুরো টপিকটাই পড়ে দিলাম তোকে এটা। তাহলে জিডিপি এটা হয়ে গেল। আচ্ছা এবার পড়বো, এরপরে কি আছে, জিডিপি ডিফলেটার। জিডিপি ডিফলেটার পড়ার আগে তোকে কিছু জিনিস শেখাবো, না আগে জিডিপি ডিফলেটার পড়ানো যাবে না। তোরা মনে আছে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে একটা স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার করেছি, মানে সূচক সংখ্যা, ইন্ডেক্স নাম্বার। তো ওই ইন্ডেক্স নাম্বার কনসেপ্ট এখানে আছে, ঠিক আছে। তো দেখ কি বলছে, ধর আমি উদাহরণ তৈরি করেছি, ধর 2015 সাল, কি আছে উদাহরণ, 2015 সাল, আর এটা কি উদাহরণ আছে ধর 2022 সাল, ঠিক আছে। তো তো আমি তোকে বলি 2015 আর 2022 এই দুটো বছরের মধ্যে কোনটা চলতি মানে কারেন্ট ইয়ার, এই দুটোর মধ্যে কারেন্ট ইয়ার চলতি বছর, কারেন্ট কারেন্ট কোনটা, মানে তোদের ভাষায় বলছি, পুরোনো কোনটা, 15 আর 22 মধ্যে পুরোনো কোনটা, মাথায় কিছু নেই। 15 আর 22-এর মধ্যে কোনটা, 15 আর 22-এর মধ্যে পুরোনো হচ্ছে 15, আর নতুন কোনটা 22। তার মানে 15 আর 22-এর মধ্যে কারেন্ট ইয়ার বলতে কোনটাকে বোঝায়, কারেন্ট ইয়ার বলতে 22 সাল হচ্ছে কারেন্ট ইয়ার, আর 15 সালটাকে বলা হয়, আমরা ইন্ডেক্স নামে পড়েছিলাম, দুটো কনসেপ্ট পড়েছি, একটা বেস ইয়ার বলতাম আর একটা কারেন্ট ইয়ার বলতাম। বেস ইয়ার মানে ভিত্তি বছর, ভিত্তি, এই এর উপর বেস করে, এর উপর বেস করে, বেস ইয়ার মানে এই বছরের উপর বেস করে, এটাকে বলা হলো বেস ইয়ার। তো 2015 সালটাকে বলা হচ্ছে বেস ইয়ার, আর হচ্ছে 2022 সালটা হচ্ছে কারেন্ট ইয়ার। আমরা প্রাইসকে কি দ্বারা ডিনোট করতাম, মনে আছে তো, প্রাইসকে পি দ্বারা ডিনোট করতাম, মনে পড়ছে, আর কোয়ান্টিটিকে কিউ দ্বারা ডিনোট করতাম। আর কারেন্ট ইয়ারের প্রাইসকে কি বলতাম, এন বলতাম না, এন বা ওয়ান, এন বা ওয়ান, দেখ এখানে লিখেছি পি ওয়ান, পি ওয়ান মানে কারেন্ট ইয়ারের প্রাইস, কিউ ওয়ান মানে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, পিও মানে বেস ইয়ারের প্রাইস, আর কিউও মানে বেস ইয়ারের ওয়ান। আগে এইটুকু জেনে রাখ, তাহলে এই তো
বলবি স্যার এটা তো জানি, এটা তো আগে আগে তো করেছিলাম, সরি ইন্ডেক্স নাম্বার তো করেছিলাম, এটা তো অজানা নেই। এবার দেখ, এবার আমি তোকে পড়াবো কি, যে নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি জিনিসটাকে, নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি জিনিসটাকে। হ্যাঁ, কি লেখা আছে এখানে, নমিনাল জিডিপি বের করার ফর্মুলা, খুব সোজা ফর্মুলা, খুব সোজা ফর্মুলা, নমিনাল জিডিপি বের করার ফর্মুলা কি লেখা আছে, এখানে লেখা আছে P1 সাথে Q1 গুণ করলে, আচ্ছা P1 মানে কারেন্ট ইয়ারের প্রাইস, আর Q1 মানে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, মানে কারেন্ট ইয়ারের প্রাইসের সাথে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ করলে যেটা বেরোয় তাকে বলে নমিনাল জিডিপি। তো খুব সোজা, একদম সোজা, মনে রাখা খুব সোজা। তাহলে তুই বইতে বাংলায় কি লেখা রাখতে বলতে পারে, চলতি বছরের দামের সাথে চলতি বছরের ওই পরিমাণ বা উৎপাদন বলবে, প্রোডাকশন, ঠিক আছে তো। তো তাহলে কোনো কারেন্ট ইয়ারের প্রাইস আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ করলে তাকে কি বলে, নমিনাল জিডিপি। রিয়াল জিডিপি কাকে বলে, রিয়াল জিডিপি দেখ কি লেখা আছে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, কি লেখা আছে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আর বেস ইয়ারের প্রাইস, তাকে বলা হয় রিয়াল জিডিপি। তুই একটা জিনিস দেখেছিস, ভালো করে খেয়াল কর, যখন তুই নমিনাল জিডিপি বের কর বা রিয়াল জিডিপি বের কর, কোয়ান্টিটি কিন্তু দুটোতেই সেম আছে, হ্যাঁ কি না, কোয়ান্টিটি দুটো সেম আছে, চেঞ্জ কোথায় হচ্ছে, প্রাইস। এই যে প্রাইসে চেঞ্জ কেন জানিস, প্রাইসে কেন, আমি মনে করছি ধর 2015 সালে আমি 100টা গুডস তৈরি করি, ঠিক আছে, তখন ধর 100টা গুডস তৈরি করতাম 2015 সালে, আর এখনো 100টা গুডস তৈরি করছি, ঠিক আছে তো। এইবার দেখ, তো 2015 সালে দাম ছিল তো 10 টাকা করে, এখন হয়েছে 20 টাকা। তাহলে তাহলে ব্যাপারটা কি, ইউনিটে তো কোনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হচ্ছে দামে, দামে চেঞ্জ হয়েছে, কেন, এর জন্য দায়ী কে জানিস তো, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতির জন্য দায়ী, ঠিক আছে। এই যে যে দামের যে চেঞ্জটা হলো, এই জন্য দায়ীটাকে ইনফ্লেশন, ইনফ্লেশন, ঠিক আছে তো। তো নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি মানে কি বল, নমিনাল জিডিপি কি স্যার, কারেন্ট ইয়ারের প্রাইস আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ করলে তাকে বলা হয় নমিনাল জিডিপি। আর রিয়াল জিডিপি কাকে বলে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটির সাথে বেস ইয়ারের প্রাইস, বেস ইয়ারের প্রাইস গুণ করলে হয় তাকে কি বলে, রিয়াল জিডিপি, ঠিক আছে তো। বলে নমিনাল মানে নামই, রিয়াল মানে আসল, ঠিক আছে, বলে দেবো, বলছি আমি বইয়ের পড়া ছিল তখন বলি, আগে একটু দেখে নেই জায়গাটা। আচ্ছা, একটা অঙ্কর মতন লিখেছি, একটা অঙ্কর মতন লিখেছি, ঠিক আছে, একটা অঙ্কর মতন লিখেছি। ধর, সাপোজ ধর, পি মানে বুঝতে পারছিস তো, পি মানে কি, প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, পরীক্ষায় মিস দিতে পারি কিন্তু আমি বলে দেবো, ছোট ছোট অঙ্ক দিতে হয়, ঠিক আছে, পরে করাবো অঙ্কগুলো। পি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, ইয়ার কি, 11 সাল, 12 সাল, 13 সাল, 3 বছর। তো 3 বছরের প্রাইস দেখতে পাচ্ছিস, 3 বছরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছিস, আমাকে বের করতে হবে নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি বের করার আমরা কি বললাম, এমনি বল, কি বলেছিলাম, কারেন্ট ইয়ারের প্রাইস ইন্টু কারেন্ট ইয়ারের, ভুলে গেলে চলবে না, তো মনে রাখতে হবে না, কারেন্ট ইয়ার প্রাইস আর কারেন্ট ইয়ার কোয়ান্টিটি গুণ করতে হবে। তাহলে আমি যখন 2011 সাল বলবো, 2011 সালের প্রাইস কত, 10, আর 2011 সালের কোয়ান্টিটি কত, 7, 70 হল। ভালো করে বুঝবি, ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। দেখ এখানটা কি বলছে, নমিনাল জিডিপি বের করার ফর্মুলা কি বললাম, কারেন্ট ইয়ারের প্রাইসের সাথে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি গুণ। তা আমি যখন 2011 সাল করছি, 12-13 না, আগে 11 সাল করছি, তাহলে 11 সালের কারেন্ট, 11 সালের প্রাইসটা কোনটা, 11 সালের যে প্রাইস 10 আছে ওটাকেই বলা হয় কারেন্ট ইয়ার প্রাইস, আর 11 সালের যে কোয়ান্টিটি আছে ওটাকে বলে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি। আমি যখন 11 সাল করবো তখন এই কথাটা বলবো, আবার যখন 12 সাল করবো তখন 12 সালে যে 15 টাকা প্রাইস এটা হলো কারেন্ট ইয়ার প্রাইস, আবার কোয়ান্টিটি 10 টাকা আছে এটা হলো কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, বুঝতে পারছিস, যখন যেই বছর করবো সেই বিষয়ে কথা বলবো। আবার যখন 13 সাল বলবো, 13 সালের, 13 সালে, 13 সাল, আমি যখন 13 সাল করবো তাহলে আমার কারেন্ট ইয়ার কত, 13 সাল, তো 13 সালের প্রাইস কত, 20, 13 সালের কোয়ান্টিটি কত, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারি নমিনাল জিডিপি, একদম ইজি, নমিনাল একদম ইজি। রিয়াল জিডিপি দেখ, রিয়াল জিডিপি দেখবি, হ্যাঁ রিয়াল জিডিপি ফর্মুলা কি ছিল স্যার, ফর্মুলা ছিল বেস ইয়ারের প্রাইস। আচ্ছা বল, এই তিনটের মধ্যে তোর বেস ইয়ার কোনটা লাগছে, 11 সাল, আরে তিনটের মধ্যে কোনটা, 11, 12, 13, তিনটের মধ্যে বেস ইয়ার কোনটা, যেটা সবচেয়ে পুরনো, যেটা সবচেয়ে পুরনো তাকে বেস ইয়ার বলে। তাহলে 10 হচ্ছে বেস ইয়ার, তাই তো। তাহলে দেখ, এখানেও 10 লিখেছি, এখানেও 10 লিখেছি, এখানেও 10 লিখেছি। এর সাথে কি হবে, কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি, 11 সালের, আমি যখন 11 সাল করবো তখন কারেন্ট ইয়ার কোনটা, 11 সাল, তাহলে 11 সালে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি কত বলবো, 12 সালে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি কত বলবো, 10, 13 সালে কারেন্ট ইয়ার কোয়ান্টিটি কত বলবো, 20। দেখ তাই করেছি, 7, 10, 20, হ্যাঁ 7, 10, 20, তাহলে গুণ করে কত হচ্ছে, 70, 100, 200, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তারপর কি হচ্ছে, আর একটা অঙ্ক দিয়েছে, আর একটা ছোট্ট অঙ্ক দিয়েছে, আর একটা লাস্ট, তারপর আমি থিওরিটা পড়ছি।
তো কি বলছে 2010 সাল, এবার উদাহরণটা একটু চেঞ্জ করছে, আমার কাছে দুটো সাল আছে, 10 সাল আর একটা 22 সাল। তাহলে এর মধ্যে কোনটা কোন সাল বল, মানে কোনটা কোন ইয়ার, কোনটা বেস ইয়ার, কোনটা কারেন্ট ইয়ার? 22টা কোন ইয়ার? 22টা কোন ইয়ার? 22টা কারেন্ট ইয়ার আর 10টা বেস ইয়ার। তার মানে আমাকে না তোকে বলে দিয়েছে প্রাইস, বলে দিয়েছে প্রাইস, প্রাইস বলে দিয়েছে আমাকে তিনটে প্রোডাক্ট আছে, তিনটে প্রোডাক্টের কথা বলা হচ্ছে এ বি সি। তার মানে আমি 2010 সালে 2010 সালে এ প্রোডাক্টের দাম 5 টাকা, বি প্রোডাক্টের দাম 8 টাকা, সি প্রোডাক্টের দাম 10 টাকা। বইতে এগুলো কোনো অঙ্ক নেই, কোনো অঙ্ক করা নেই, এগুলো ভালো করে বুঝে নিই। কারণ থিওরি পড়তে ইজি লাগবে, এটা বুঝতে পারলে থিওরি ইজি হয়ে যাবে। থিওরিতে মুখস্থ করতে হবে তোকে, মানে এই অঙ্কগুলো কনসেপ্ট গুলো মাথায় ঢুকে গেলে না থিওরি এমনি পড়া হয়ে যাবে। আচ্ছা কিউ 2010 সালে এ গুডস কটা তৈরি করি? 6টা, বি তৈরি করি কটা? 5টা, সি তৈরি কটা বল? 4টে, 4টে, তাই তো? আচ্ছা এবার আমাকে যদি বলে জিডিপি, জিডিপি বের করার ফর্মুলাটা কি? তোকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জিডিপি বের করতে হয় কি করে, আমি প্রথমেই বলেছিলাম আজকে, আমি কি বলেছিলাম, ধর আজকে ধর আমার দেশে যতজন গুডস তৈরি করে, ধর এরকম ধর সাপোজ ধর আমার দেশ ধর এবার 1 লাখ খানা, এবছর ধর 1 লাখ খানা পেন তৈরি করলো, সাপোজ 1 লাখ খানা পেন তৈরি করলো, এক একটা পেন মার্কেটে 5 টাকা করে বেচে, তাহলে আমাদের দেশ কত টাকা কামাতে পারবে? 5 লাখ টাকা। 1 লাখটা পেন তৈরি করলি, ঠিক আছে, 1 লাখটা পেন তৈরি করে পেনগুলো তৈরি করলি মানে কি স্যার মার্কেটে বেচবো, একটা পেন বেচে তো 5 টাকা করে পাবো, তাহলে টোটাল কত টাকা কামালি? 5 লাখ টাকা। এটাকে জিডিপি, ওদের জিডিপি কাকে বলে? এটাকে জিডিপি। তাহলে ধর সাপোজ ধর তুই ভাব 2010 সালে এ প্রোডাক্ট 5টা তৈরি করলি, সরি এ প্রোডাক্ট 6টা তৈরি করলি, 5 টাকা করে দাম পাবে, তাহলে কত টাকা কামালি? 30 টাকা। বি প্রোডাক্ট 40 টাকা, সি প্রোডাক্ট 40 টাকা, টোটাল 2010 সালে কত টাকা কামালি? 110 টাকা। এটা কিন্তু জিডিপি বলে, এটা কিন্তু জিডিপি বলে। তুই 3টে প্রোডাক্ট তৈরি করেছিস, স্যার 3টে প্রোডাক্ট আমি লাখ লাখ তৈরি করতে এখানে লাখ লাখের নাম বোঝাবো, তাই তো? আচ্ছা এবার 2022 সাল কি করবো? রিয়াল জিডিপি। আচ্ছা রিয়াল জিডিপির ফর্মুলা কি বলেছিলাম বল? কি বলেছিলাম? কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আর বেস ইয়ারের প্রাইস। আর নমিনাল জিডিপি কি বলেছিলাম? দুটোই কারেন্ট ইয়ার। তাই লিখেছি, দেখ আমি তাই লিখে রেখেছি, দেখ তাই লিখেছি, এই তাই লিখেছি, বুঝতে পারছিস তো? এবার আমাকে অঙ্কটা করছি, দেখ অঙ্কটা, তাহলে দেখ পিও মানে স্যার কারেন্ট ইয়ারের প্রাইস, সরি বেস ইয়ারের প্রাইস। বেস ইয়ার প্রাইস কত ছিল? বেস ইয়ারের প্রাইস কত ছিল? আচ্ছা বেস ইয়ার কোন? 10 সাল, 5 8 10, বেস ইয়ারের প্রাইস ছিল 5 8 10। আচ্ছা এইবার কি বলবো? বেস ইয়ারের কোয়ান্টিটি কত ছিল? স্যার 6 5 4। আমি একটা উদাহরণ তোর সামনে তুলে ধরছি। কি উদাহরণ তৈরি ধরছি? আগের বছর যা মানে 2010 সালে তুই যত ইউনিট তৈরি করেছিস, আজকে ততগুলো ইউনিট তৈরি করছিস। কি বললাম? তুই 2010 সালে যতগুলো ইউনিট তৈরি করেছিস, 2010 সালে যতগুলো ইউনিট তৈরি করেছিস, আজকে ততগুলো ইউনিট তৈরি করছিস। তাই নিজে লিখেছি প্রোডাকশন সেভ। অর্থাৎ 10 সালে তুই যতগুলো তৈরি করেছিলি 22-এ তাই তৈরি করেছিলি। তাহলে 10-এ তৈরি করেছিলি কি কি বল? স্যার 6 5 4। তাই দেখ আজকেও 6 5 4ই তৈরি করি, তাই। এবার প্রশ্ন হলো, এটা তো বুঝিয়ে দিচ্ছি, আচ্ছা এটা তো বুঝিয়ে গেছি, এটা তো রিয়াল জিনিস বুঝে গেছি, গুণ করলে 30 40 40, টোটাল কত হলো? 110, ঠিক আছে। আচ্ছা এইবার আমি যদি তোকে দামের কথা বলি, স্যার স্যার এই বছর দাম কত? নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি বলতে গেলে কি বলতে হবে? এই বছরের দাম, এই বছরের দাম কোশ্চেনে বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি এ প্রোডাক্ট এই বছর 10 টাকা করে বেচবো, বি প্রোডাক্ট 10 টাকা করে বেচবো, সি প্রোডাক্ট 15 টাকা করে বেচবো। সিম্পলি কনসেপ্ট বুঝবি? দেখ আমি কি বলেছিলাম, তুই আগে এ প্রোডাক্ট বিক্রি করতে 5 টাকা করে, এখন বিক্রি 10 টাকা করে। তা আগে যে দামে বিক্রি করতে এখন সেই দামে বিক্রি করবি, আজ থেকে 7 বছর পর একটু দাম বাড়াবি না? 8 টাকায় আগে বেচলে এখন 10 টাকায়, আগে 10 টাকায় বেচলে এখন 15। টোটাল করলে কত হলো? 170। তাহলে বুঝতে পারি তো? তার মানে রিয়াল জিডিপি আগে কত ছিল, মানে সরি রিয়াল জিডিপি বলছি না, এই যে এখানে জিডিপি 2015 সালে তো জিডিপি ছিল 110, আজকের দিনে দাঁড়িয়ে 2022 সালে রিয়াল বেরোলো 110 আর নমিনাল বেরোলো 170। কোশ্চেন আসে লেখায় কোন জিডিপি তোমার কাছে বেটার, তোমার কাছে কোন জিডিপি বেটার? রিয়াল জিডিপি বেটার, নমিনাল জিডিপি বেটার? এখন তুই ভ্যালু দেখে বলিস না স্যার রিয়ালে 110 নমিনালে 170, তাহলে নমিনাল বেটার না। এটা কোনো লজিক নয়। লজিক আমি বোঝাবো, লজিক এটা নয়। অনেক সময় কোশ্চেন হয় যে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, তোমার কাছে কোন জিডিপি তোমার দেশের জন্য ভালো, রিয়াল ভালো নাকি নমিনাল ভালো? প্রশ্ন বল, অ্যান্সার হচ্ছে রিয়াল বেটার। রিয়াল জিডিপি বেটার, নমিনাল বেটার নয়, নমিনাল বেটার নয়। দেখ জিডিপি বেটার কখন হয়? আজকে
কোন জিডিপি বেটার, তাহলে আমাকে জানতে হবে কোন জিডিপি বেটার। দেখ জিডিপি, আমার দেশের জিডিপি ভালো না মন্দ, ভালো না খারাপ, জিডিপি থেকেই কিন্তু জানতে পারি দেশ কতটা উন্নতির দিকেই হচ্ছে, তাই তো? আচ্ছা, দেশ উন্নতি করছে কি করে বুঝবো? হ্যাঁ, ওটা না, আমি বলছি দেশ কি করে উন্নতির পথে এগোচ্ছে, তাহলে কি করে বুঝবো? দেশ যত বেশি প্রোডাকশন করবে। আজকে আমার দেশ ধর আগে ধর 10টা ইউনিট তৈরি করতো, আগের বছর, এবছর যদি 100 ইউনিট তৈরি করে, তাহলে দেশের উন্নতি হয়েছে কি উন্নতি হয়নি? কি মনে হচ্ছে? উন্নতি হয়েছে। তাহলে যত বেশি প্রোডাকশন তত বেশি উন্নতি। দেখ লিখেছি, একটা দেশের জিডিপি বাড়বে কি করে? যদি তোমার প্রোডাকশন বাড়াও। আচ্ছা, প্রোডাকশন বাড়ালে তুমি ভাব, আগে তোর ফ্যাক্টরিতে 10টা ইউনিট তৈরি হতো আগের বছর, এবছর 100টা ইউনিট তৈরি হয়। তার মানে কি, আগে 10টা ইউনিট তৈরি করার জন্য দুজন তিনজন লোক রেখে দিল, এখন দুজন তিনজন লোক রেখে 100 ইউনিট তৈরি করতে পারবে? তাহলে কি করতে হবে? লোক সংখ্যা বাড়াতে হবে। লোক সংখ্যা যদি বাড়ায় তাহলে দেশের কি হবে? কর্মসংস্থান বাড়বে না? তাহলে জিডিপি যদি বাড়ে তাহলে দেশের প্রোডাকশন বাড়বে, আর প্রোডাকশন বাড়লে কি হবে? দেশের কর্মসংস্থান হবে, এমপ্লয়মেন্ট, চাকরি হবে, লোকে চাকরি পাবে। আর লোকে যদি চাকরি হয়, লোক যদি চাকরি পায় তাহলে লোকের হাতে টাকা আসবে, লোকের হাতে টাকা আসতে হবে মানে কি হবে? লোকের ইনকাম হবে। আর লোকের যদি ইনকাম হয় তাহলে দেশের কি হবে? গরিবিটা কমে যাবে না? গরিবের সংখ্যাটা কমে যাবে। আর দেশে যদি গরিবের সংখ্যা কমে যায় তাহলে যে যে সমস্ত মানুষ আগে পড়াশোনা করতে পারতো না, এখন পড়াশোনা থেকে তারা মানে অগ্রসর হতে পারবে, যে বিভিন্ন বড় বড় কোর্স পড়তে পারবে, ঠিক আছে, চাকরি বাকরি পাবে। বুঝতে পারছিস তো? এডুকেশন সেক্টর উন্নতি হবে, আর এডুকেশন যদি উন্নতি হয়, তো এডুকেশন যেখানে উন্নতি হবে সেখানে স্বাস্থ্য তো উন্নতি হবে। এডুকেশন উন্নতি হলে দেশের, একটা দেশের উন্নতি কোনগুলো লক্ষণ? এগুলো দেশের উন্নতির লক্ষ্য, ঠিক আছে? তার মানে কি বললাম, প্রোডাকশন যদি বাড়ে, তাহলে প্রোডাকশন কি বেড়েছে? দেখ স্যার, রিয়াল জিডিপি নমিনাল কোনো প্রোডাকশন বাড়ে না, প্রোডাকশন কিন্তু বাড়ে না। দেখ কি লিখেছি আমি, রিয়াল জিডিপি কাকে বলে আর নমিনাল জিডিপি কাকে বলে, কি লিখেছি দেখ। বলছে রিয়াল জিডিপি কাকে বলে, বলছে তোকে এই মাত্র কি বললাম, বলতে এর মনে কর না, তাহলে করতে সুবিধা হবে। রিয়াল জিডিপি কি বলেছে স্যার? আপনি বলেছিলেন বেস ইয়ারের প্রাইস, বলেছিলাম তো। রিয়াল জিডিপি কি বলছে? বেস ইয়ারের প্রাইস। আর নমিনাল জিডিপি কি বলছে? কারেন্ট ইয়ার প্রাইস। দেখ তো এটা লেখা আছে কিনা, দেখ। ইট রেফার্স টু দ্য মার্কেট ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। মানে রিয়াল জিডিপি বলতে কি বোঝায়? ফাইনাল গুডস আর সার্ভিসের মার্কেট ভ্যালুকে বোঝায়, ঠিক আছে? ঠিক আছে, ইন আ কান্ট্রি ডিউরিং, বলছে ডিউরিং অ্যান ইয়ার, অর্থাৎ এই বছর তুই যতগুলো গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করলি, ঠিক আছে, সেটা কোন প্রাইসে কনভার্ট করতে হবে? বেস ইয়ার প্রাইস। দেখ লিখেছি, মেজার করা হবে বেস ইয়ার প্রাইস। কিন্তু নমিনাল জিডিপি কি বলে? সেই বছর যতগুলো গুডস সার্ভিস প্রডিউস করলি সেটা কোন প্রাইসে মেজার করতে হবে? কারেন্ট ইয়ার প্রাইস। দেখ তাই লেখা আছে। বোঝা গেল ব্যাপারটা? তোকে তোকে তো পরীক্ষায় পার্থক্য লিখতে দেবে না, তোকে বলবে রিয়াল জিডিপি বলতে কি বোঝায়? কারেন্ট ইয়ার প্রাইস, বেস ইয়ার প্রাইস, এরকম অপশন দিয়ে দিবে, তখন ওটাকে চুজ করতে হবে। এরকম কোশ্চেন থাকবে, এইগুলো তোকে ফোকাস করতে হবে। আচ্ছা, রিয়াল জিডিপি নমিনাল জিডিপি, এই যে বললাম, কোনটা একটা দেশের উন্নতির জন্য কোন জিডিপি বেটার? রিয়াল জিডিপি বেটার হয়। একটা দেশের উন্নতির লক্ষণ হচ্ছে রিয়াল জিডিপি, ঠিক আছে? নমিনাল জিডিপি কখনোই দেশের উন্নতির লক্ষণ হতে পারে না, ঠিক আছে তো? ইট ইজ নট আ গুড টুল ফর মেজারিং দ্য ইকোনমিক গ্রোথ অফ আ কান্ট্রি। তার মানে তোকে যদি পরীক্ষায় দেয় যে একটা দেশের উন্নতির জন্য কোন জিডিপি বেটার, তুই কি বলবি? রিয়াল বেটার, নমিনাল বেটার না। দাম বেড়ে যাচ্ছে, দাম বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইট ক্যান ইনক্রিজ অনলি হোয়েন আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস রাইজ ইন কারেন্ট ইয়ার। তো কি বলছে? রিয়াল জিডিপি বলছে রিয়াল জিডিপি বাড়বে, ঠিক আছে, অনলি, ভালো করে বুঝবে কিন্তু, অনলি কারেন্ট ইয়ারে যদি গুডস আর সার্ভিস করি। মানে রিয়াল জিডিপি কখন বাড়তে পারবে? রিয়াল জিডিপি কখন বাড়বে? তোর, দেখ ব্যাপারটা শোন, 2015 সালে তুই যা গুডস তৈরি করেছিলি 2022 সেম গুডস তৈরি করেছিস, তার মানে তুই প্রোডাকশন বাড়াতে পারিস না। তুই তো প্রোডাকশন বাড়াতে পারিস, তাহলে তোর দেশের উন্নতির লক্ষণ কি হবে? প্রোডাকশন বাড়াতে পারিস। প্রোডাকশন বাড়াতে, দামটা কোনো ম্যাটার করে না, মেন হচ্ছে প্রোডাকশন। প্রোডাকশন বাড়ালে বেটার হবে, ঠিক আছে? তো এখানে কি বলছে? ইট ক্যান ইনক্রিজ অনলি হোয়েন আউটপুট। তাহলে রিয়াল জিডিপি কখন বাড়বে? যদি কারেন্ট ইয়ারে প্রোডাকশন বাড়াতে পারিস, তখন রিয়াল জিডিপি বাড়বে। আর নমিনাল জিডিপি কখন বাড়বে? নমিনাল জিডিপি কখন বাড়বে? নর্মাল কথা, একদম লেখা পড়লে হোয়েন আউটপুট অফ গুড সার্ভিস রাইস অর, দেখ যে কোনো একটা বাড়লে, যে কোনো একটা বাড়লে নমিনাল জিডিপি বেড়ে যাবে। যে কোনো একটা বলছে ইট ক্যান রাইজ আইদার হোয়েন আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিস রাইজ, হয় হয় প্রোডাকশন বাড়বে অথবা দাম বাড়বে, হয় প্রোডাকশন বাড়বে অথবা দাম বাড়বে।
যে কোনো একটা বাড়লে তোর নমিনাল জিডিপি বেড়ে যাবে। আর কি বলছে, হ্যাঁ এটা পড়বি ভালো করে, রিয়াল জিডিপিকে আমরা কি বলি, ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইস। রিয়াল জিডিপিকে আমরা বলি ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইস, আর নমিনাল জিডিপিকে কি বলি আমরা, ন্যাশনাল ইনকাম এট কারেন্ট প্রাইস। তার মানে একটা জিনিস মাথায় রাখে, রিয়াল জিডিপি বলতে কনস্ট্যান্ট প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস, ঠিক আছে, আর এটা মার্কেট সরি কি বললাম, কারেন্ট প্রাইস, কারেন্ট প্রাইস। আচ্ছা, এবার রিয়াল জিডিপি নমিনাল জিডিপি তোদের বইতে কি লিখেছে দেখি, তোদের বইতে কি লিখেছে, এই যে রিয়াল জিডিপি দেখ, এতগুলো পড়ার পর এতক্ষণ ধরে সময় নষ্ট করে যে পড়লাম না, এমনি বুঝিয়ে যাবে এটা কি লেখা আছে। ধরা যাক আমরা বিভিন্ন বছরের জিডিপির পরিমাপ করছি, এখন যদি প্রতি বছরের উৎপাদনকে সেই বছরের দাম দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাই, স্থূল আর্থিক আমরা পাই কি, স্থূল আভ্যন্তরীণ উৎপাদন মানে জিডিপি পাই, জিডিপি। তার মানে তোকে তো বললাম কিছুক্ষণ আগে, প্রতি বছরের মানে আমরা কি বলেছিলাম, কিউর সাথে পি গুণ করলে জিডিপি পাই বলেছিলাম। 1,00,000টা পেন তৈরি করছি, একটা পেন 5 টাকা করে বিক্রি করছি, তাই তো। যদি প্রতি বছরের উৎপাদনকে সেই বছরের দাম দিয়ে গুণ করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাই, আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন। এখন ধরা যাক কোনো একটা বছরকে আমরা ভিত্তি বছর ধরছি, ভিত্তি বছর মানে বেস ইয়ার, কোনো একটা বছরকে বেস ইয়ার ধরছে। এবার ওই বেস ইয়ারের দামগুলো নিয়ে যদি বিভিন্ন বছরে দ্রব্য সামগ্রীর পরিমাণের মূল্য নির্ধারণ করছি, তাহলে আমরা স্থূল আভ্যন্তরীণ উৎপাদন যে মান আমরা পাবো তাকে বলা হয় স্থির মূল্যে জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস। এটা এটা একবার পর, দুবার রিডিং পর তুই এমনি বুঝিয়ে যাবে, দুবার রিডিং মানে বুঝতে পারবে কি বলেছে দেখ। বলছে ভিত্তি বছরের দামগুলো নিয়ে, মানে বেস ইয়ারের প্রাইস গুলো নিয়ে, বেস ইয়ারের প্রাইস নিয়ে বিভিন্ন বছরের উৎপাদন, বিভিন্ন বছরের উৎপন্ন দ্রব্য সামগ্রীর পরিমাণের মূল্য নির্ধারণ করছিস বেস ইয়ার প্রাইস নিয়ে। তাহলে তাহলে যেই জিডিপি পাবি সেই জিডিপিকে কি বলা হয়, জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস। কেন কনস্ট্যান্ট প্রাইস বলেছি, তো দামটা তো বেস ইয়ার নিয়ে নিয়েছিস, দামটা তো ফিক্সড হয়ে কনস্ট্যান্ট প্রাইস, বা এটাকেই বলা হয় রিয়াল জিডিপি। রিয়াল জিডিপি কি করেছিলাম বল স্যার, বেস ইয়ারের প্রাইসের সাথে কারেন্ট ইয়ারের, এটাই তো। তাহলে যেটা রিয়াল জিডিপিকেই বলা হয় কনস্ট্যান্ট প্রাইস, ঠিক আছে তো। আচ্ছা কেন কনস্ট্যান্ট হলো, বেস ইয়ারের প্রাইসই নিচ্ছিস, যাই বলে যাক তুই বেস ইয়ারের প্রাইসই নিবি, চেঞ্জ করবো না, এটা কনস্ট্যান্ট হচ্ছে। যেহেতু দামগুলি একই আছে, কোনো বছরের প্রকৃত স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বাড়বে যদি প্রকৃত স্থূল আভ্যন্তরীণ উৎপাদন বাড়বে, মানে রিয়াল জিডিপি বাড়বে। আমি কি লিখেছিলাম, রিয়াল জিডিপি কখন বাড়বে, উৎপাদন বাড়বে, বলেছিলাম না রিয়াল জিডিপি কখন বাড়বে, প্রোডাকশন বাড়লেই বাড়বে। এখানে কি লিখে, যেহেতু দামগুলি একই আছে তাই কোনো বছরে রিয়াল জিডিপি বাড়বে যদি দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়ে। তবে আমি আগে পড়িয়ে দিলাম, তারপর এটা দেখবি বইয়ের ভাষাটা পড়তে খুব ইজি লাগবে। আর তুই যখন আমি ইংলিশের নোটটা দিলাম না, যখন দেখবি বাংলা পড়তে বুঝতে পারছিস, তুই নোটটা একবার পড়ে দিবি, তো এমসিকিউ, তো এমসিকিউ জিনিসগুলো একবার দেখে নিবি। ওই যে নোট তৈরি করা আছে ওটা হচ্ছে বিভিন্ন প্রফেশনাল কোর্সে এমসিকিউ, ওর বাইরে আসে না, ওর বাইরে এমসিকিউ তৈরি করতে পারে, ওর মধ্যেই সব এমসিকিউ থাকবে। অবশ্য যে বছরকে আমরা ভিত্তি বছর ধরছি সেই বছরের আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন এবং প্রকৃত স্থূল আভ্যন্তরীণ উৎপাদন একই হবে। হ্যাঁ তো ঠিকই তো, এই তো বলছে যে বছরকে তুই ভিত্তি বছর ধরছিস, বলছে যেই বছরকে আমরা ভিত্তি বছর ধরছি সেই বছরের কথা বলছি, বুঝিস কি বল, মেয়ে মতো অঙ্কটা করে দেখা, যে 15 সাল, তুই 15 সালের রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপি একই বেরোবে, 15 সালের রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপি একই বেরোবে। এই দেখ তোকে যে পড়ালাম মনে রাখতে হবে না, 10 আর 22, দেখ 10 সালে রিয়াল জিডিপি ফর্মুলা কি হবে স্যার, রিয়াল জিডিপি ফর্মুলা হবে বেস ইয়ারের প্রাইস ইনটু কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। তো বেস ইয়ার প্রাইস এটাই বেস ইয়ার 10 সাল, আর তো কিছু নেই। আচ্ছা নমিনাল জিডিপি স্যার কারেন্ট ইয়ার প্রাইস ইনটু কারেন্ট ইয়ার কোয়ান্টিটি, এটাই তো হবে। যখন দুটো ইয়ার থাকবে তখন তুই কম্পেয়ার আসতে পারবে, যখন দুটো ইয়ারে আসবে তখন আলাদা হবে, একটি ইয়ারে কি করে আলাদা হবে। এখানে লিখেছে যে বছরকে আমরা ভিত্তি বছর ধরছি মানে 10 সালকে, তো 10 সালের রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপি একই হবে। কিন্তু 10 সালকে তুই বেস ইয়ার ধরছিস, বলছে 2022 সালে বের করো, তখন রিয়াল আর নমিনাল আলাদা বেরোবে, বুঝতে পারলি এবার তাই লিখেছে। আবার মূল্য সূচকের মাধ্যমে, মূল্য সূচক মানে ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স করেছিলাম, ইন্ডেক্স নাম্বার, মূল্য সূচকের মাধ্যমেও আমরা আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন থেকে
প্রকৃত স্থূল আপত্তি উৎপাদন পাওয়া যেতে মানে মোট কথা রিয়াল থেকে নমিনাল পেতে পারে। কি লিখেছে এখানে পর, মূল্য সূচকের মাধ্যমে। আমরা রিয়াল জিডিপি নমিনাল জিডিপি এইভাবে বললাম তো, বলছে রিয়াল জিডিপি নমিনাল জিডিপি আমরা প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে, সেটা আমি দেখাচ্ছি কি করে পাবো। কোন বছরের আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন সেই বছরের, আচ্ছা এটা একটু পরে পড়াচ্ছি, কারণ এখন পড়ালে বলতে পারি, একটু পরে, একটু ওয়েট কর, আমি পড়াচ্ছি তারপর। দেখ এখানে বোঝাচ্ছি, এই যে কনসেপ্ট পড়াবো না, এটা হচ্ছে জিডিপি ডিফ্লেটার। দেখ এটা ভালো করে শোন, এটা পড়লে এই জিডিপি ডিফ্লেটটা তুই বুঝতে পারলে এই লাইনটার মানে বুঝতে পারবে। কোন লাইনটার মানে, এই যে এই প্যারাটার লাইনের মানে বুঝতে পারবে। এই প্যারাতে এটা বলেছে, ওটা ওইখানে লেখা আছে। দেখ কি লিখেছে, জিডিপি ডিফ্লেটার কি বলছে, জিডিপি ডিফ্লেটার। জিডিপি ডিফ্লেটার, দেখ ডিফ্লেটার যদি তুমি বের করতে, এরকম অঙ্ক দেবে, এরকম অঙ্ক জিডিপি ডিফ্লেটার বের করতে বললেন তোকে দুটো জিনিস লাগে, একটা রিয়াল জিডিপি আর একটা নমিনাল জিডিপি। ব্যাস এই দুটো জিডিপি পেলেই তুই ডিফ্লেটার বের করতে। ডিফ্লেটার মানে সূচক, ডিফ্লেটার মানে কি বলো সূচক, জিডিপি ডিফ্লেটার। ঠিক আছে, তো এটা কি করে বের করেছে দেখ, আমি কোন ফর্মুলা তোর জন্য সবচেয়ে বেশি ইজি লাগবে তোদের জন্য, দেখ এই ফর্মুলা সবচেয়ে ইজি। সবার প্রথম তিনটে ফর্মুলায় আমি যাবো, আগে এই ফর্মুলাটা সবচেয়ে ইজি ফর্মুলা। কি লেখা আছে, জিডিপি ডিফ্লেটার বের করার ফর্মুলা কি লিখেছে, নমিনাল জিডিপি কে রিয়াল জিডিপি দিয়ে ভাগ করলে, এটা মনে রাখতে পারবো। যদি এটাও না মনে হয়, কারণ ট্রিক্স আছে। ইন্ডেক্স নাম্বার পড়েছিলাম, ফর্মুলা মনে আছে, ইন্ডেক্স নাম্বার ফর্মুলা একটা ফর্মুলা বলছি, আমি একটা যখন পড়েছিলাম ইন্ডেক্স নাম্বার, যখন অঙ্কগুলো করেছিলাম তখন কি করেছিলাম, ওপরে নিতাম কারেন্ট ইয়ার, নিচে নিতাম বেস ইয়ার, এটা মনে আছে, ওপরে কারেন্ট ইয়ার, নিচে বেস ইয়ার। তাহলে নমিনাল জিডিপি কি নিয়ে কথা বলে, কারেন্ট ইয়ার নিয়ে কথা বলে নাকি বেস ইয়ার নিয়ে কথা বলে, দেখ দুটোই কারেন্ট। নমিনাল জিডিপি কি ছিল, কারেন্ট ইয়ারের প্রাইস আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি। তাহলে এটা কি হবে, ওপরে লিখবো নমিনাল জিডিপি, হ্যাঁ কি, আর বেস ইয়ার, রিয়াল জিডিপি কাকে নিয়ে কথা বলে স্যার, বেস ইয়ারের প্রাইস, তার মানে কি হলো, এটা রিয়াল জিডিপি। তাহলে মনে রাখতে পারবো না এটা মনে রাখতে পারবো না, এটা তো ইজি, অনেক ইজি। তার মানে এখানে কি লেখা আছে, জিডিপি ডিফ্লেটার বের করার ফর্মুলা কি, নমিনাল জিডিপি কে রিয়াল জিডিপি ভাগ করলে, নমিনাল জিডিপি বাই রিয়াল জিডিপি ইনটু 100 করলে বেরিয়ে যাবে হচ্ছে তো জিডিপি ডিফ্লেটার। এইবার স্যার এখানে এই ফর্মুলাগুলো বুঝতে পারছি না, একদম মনে রাখবে, তিনটে ফর্মুলা মনে রাখতে পারবো না, আরে তোরা ম্যাথের স্টুডেন্ট, নর্মাল জানিস সেটা। এখানে কি বলছে, জিডিপি ডিফ্লেটার বের করার ফর্মুলা কি, নমিনাল জিডিপি থেকে রিয়াল জিডিপি ভাগ করলে এটা 100 বেরোয়। তোর পরীক্ষায় ডিফ্লেটার দিয়ে দিয়েছে, আর আমি তোমাকে বললাম রিয়াল জিডিপি দিয়ে দিই, তুই নমিনাল পারবি না বের করতে। আবার বলছি শোন, যদি যদি না শুনিস, তোকে পরীক্ষায় বললো আমি তোমাকে ডিফ্লেটার বলে দিলাম, আমি তোমাকে নমিনাল বলে দিলাম, তুমি রিয়াল বের পারবি না করতে, ভ্যালুগুলো পুট করে দিলে বেরিয়ে গেল। ও তোকে বললো আমি তোমাকে রিয়াল বলে দিলাম, ডিফ্লেটার বলে দিলাম, নমিনাল বের করতে পারবি না, পারবে। এটাই আগের ফর্মুলায় লেখা আছে। এবার ও তোকে বললো আমি তোমাকে নমিনাল বলে দিলাম, রিয়াল বলে দিলাম, তুই ডিফ্লেটার বের করতে পারবি না স্যার, পারবে। এটাই তো লেখা আছে, রিয়াল বের করার ফর্মুলা কি, নমিনাল বের করতে, একটাই ফর্মুলা তিনবার লেখা আছে। ঠিক আছে, একটা ছোট্ট একটা অঙ্ক তৈরি করেছি, নমিনাল জিডিপি। আচ্ছা নমিনাল জিডিপি কাকে নিয়ে আলোচনা করে, কারেন্ট ইয়ার না বেস ইয়ার, বল। কারেন্ট ইয়ার লিখে রেখেছি, দেখ কারেন্ট ধর 250 টাকা নমিনাল জিডিপি। রিয়াল জিডিপি কাকে নিয়ে আলোচনা করে, কারেন্ট ইয়ার না বেস ইয়ার, বেস ইয়ার। 200 ফর্মুলা কি বললাম, ডিফ্লেটার বের করার ফর্মুলা, উপরে কারেন্ট নিচে বেস, উপরে কারেন্ট নিচে বেস, উপরে কারেন্ট নিচে বেস। তাহলে কারেন্ট কত 250, বেস কত 200, কত হল, ডিফ্লেটার কত বেরিয়ে গেল 125। এটাই হচ্ছে প্রাইস ইনডেক্স। ঠিক আছে, দেখ এখানে কি লিখেছে, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ ডিফ্লেটার। এবার দেখ কি লেখা আছে, এটাই হচ্ছে ইনফ্লেশন, কতটা ইনফ্লেশন পাচ্ছে, 125 বেরোলো, তার মানে 100-র সাথে কম্পেয়ার করলে তো 25% ইনফ্লেশন। বলছে কি ইট ইজ আ রেশিও, ডিফ্লেটার জিডিপি ডিফ্লেটার বলতে কি বোঝায়, একটা রেশিও বোঝায়। রেশিও কার রেশিও হবে, নমিনাল জিডিপি আর রিয়াল জিডিপি রেশিও। বলছে কি দেখ, ইট ইজ আ রেশিও অফ জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস, কি লেখা আছে, আচ্ছা জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস মানে কি, নমিনাল জিডিপি, বল। আরে কারেন্ট প্রাইস কাজ নমিনাল জিডিপি, আর অ্যান্ড জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস কাকে বলে, রিয়াল জিডিপি। তাই বলছে এটা রেশিও। জিডিপি ডিফ্লেটার ইজ আ মেজার অফ দ্য লেভেল অফ প্রাইস অফ অল নিউ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি। বলছে জিডিপি ডিফ্লেটার কি মেজার করে, জিডিপি ডিফ্লেটার কি মেজার করে, বলছে লেভেল অফ প্রাইস মানে ইন্ডেক্স নাম্বার, এই যে প্রাইস ইন্ডেক্সটাকে ও মেজার করে, কি করে,
যে অফ অল নিউ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস ইকোনমি যে প্রডিউস হচ্ছে সেটা মেজার করে। তারপর কি বলেছে, দ্য ডিফলেটার মেজার, ডিফলেটার কি মেজার করে, জিডিপি ডিফলেটার কি মেজার করে বললাম। আর শুধু ডিফলেটার কি মেজার করে, চেঞ্জ ইন প্রাইস that has occurred between base year and current year. ডিফলেটার আমাকে কি বোঝাচ্ছে, বেস ইয়ার আর কারেন্ট ইয়ার বলছে না। ডিফলেটার কি মেজার করে, চেঞ্জ ইন প্রাইস, চেঞ্জ ইন প্রাইস, ঠিক আছে, চেঞ্জ ইন প্রাইস occurred between বেস ইয়ার আর কারেন্ট ইয়ার, ঠিক আছে। তো আগে কি প্রাইস ছিল এখন কি প্রাইস আছে, এদের মধ্যে যে চেঞ্জিংটা হচ্ছে এটাই তো ডিফলেটার, ঠিক আছে। সিন্স জিডিপি ডিফলেটার ইজ বেসড অন এ ক্যালকুলেশন ইনভলভিং অল দ্য গুডস প্রডিউসড ইন দ্য ইকোনমি, it is widely based price index that is frequently used to measure inflation. মানে মোট কথা জিডিপি ডিফলেটার ইনফ্লেশনের উপরই মেজার করছে। আচ্ছা এবার দেখেন কি লিখেছে, জিডিপি ডিফলেটার জিনিসটা কি বলেছে এখানে বাংলায় কি লিখেছে, মূল্য সূচক, মানে কোনটা, প্রাইস ইন্ডেক্স। আর একটা কি বলেছিলাম, ডিফলেটার, ডিফলেটার ওটাও তো ইন্ডেক্স। বলছে মূল্য সূচকের মাধ্যমে রিয়াল জিডিপি আর নমিনাল জিডিপি বের করা যেতে পারে। বের করলাম তো রিয়াল জিডিপি নমিনাল জিডিপি কি, বলছে কোনো বছরে, দেখ ওরা একটা ফর্মুলা দিয়েছে, কি লিখেছে উপরে, উপরে লিখেছে আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন। তারা কোথায়, এখানে দেখি, কোন বছরের আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন, ওরা বলেছে কোন বছরের আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন মানে হচ্ছে এটা নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি, নমিনাল জিডিপিকে সেই বছরে ওই ইন্ডেক্স দিয়ে ভাগ করলে, বলছে সেই বছরের মূল্য সূচক দিয়ে ভাগ করলে, মূল্য সূচক দিয়ে ভাগ দিলে এবং 100 দিয়ে গুণ করলে ওই বছরের প্রকৃত স্থূল আভ্যন্তরীণ। দেখ আমার মতে বলে এইরকম বাংলা পড়াচ্ছে, এটা সবচেয়ে সোজা লেখা, ওটা যেটা লিখেছে তার চেয়ে এটা অনেক সোজা লেখা, ওটা আমার পড়ার দরকারই নেই। এখানে কি লিখেছে, বলছে নমিনাল জিডিপি কি করে পাওয়া যায়, আমি এটাই বলেছি, রিয়াল জিডিপির সাথে প্রাইস ইন্ডেক্স গুণ করে 100 দিয়ে ভাগ করলে নমিনাল জিডিপি পাওয়া যায়। কি কথা লিখেছে, একই তো কথা লিখেছে, ওটাই লিখেছে, ওটা বাংলায় লিখেছে। দেখ তুই পর, রিয়াল জিডিপির সাথে প্রাইস ইন্ডেক্স গুণ করে, দেখ কি লিখেছে, কোন বছরের, ঠিক আছে, আর্থিক স্থূল, বলছে আর্থিক স্থূল আভ্যন্তরীণ উৎপাদন মানে নমিনাল জিডিপি কে সেই বছরের মূল্য সূচক দিয়ে ভাগ করলে, তাই তো। তাহলে মানে ওরা বের করতে কি চেয়েছে, এই দেখ নমিনাল জিডিপি কে প্রাইস ইন্ডেক্স দিয়ে ভাগ করে যদি 100 গুণ করা হয় তাকে রিয়াল, এই কথাগুলো লিখে, নতুন কিচ্ছু কথা লিখেনি, সব জানা জিনিস তো। তার মানে আমি কি কি পড়ালাম এখান দিয়ে, পরের ক্লাসে বাকিটা শেষ হয়ে যাবে, পরের ক্লাসে বাকিটা শেষ হবে, এইটা কিন্তু পড়তে হবে, দেখতে হবে, এইগুলো তোকে দেখতে হবে, তাহলে তুই পারবি ব্যাপারগুলো করতে।